তুই আমার এত বড় ক্ষতি করলি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়েছিস, এখন আমাকে ইগনোর করছিস। কথাগুলো রেগে বলল রুহি। আরাব বলল, নো বেবি, ইটস আ গেম। তুমি ফেসেছ নিজে, আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি। কি দোষ করেছে আমি, কি ক্ষতি করেছে তোর? শোনো বাবু, আমি কিছুই করিনি, তুমিই বলতে ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য, আর তুমি এলেও। এখন আর আমার ইন্টারেস্ট নাই তোমার প্রতি, বললামই তো। রুহি বলল, আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না তোর ইউজ করে ছুড়ে ফেলা। অবশ্যই, আর 2 নাম্বার না 3 নাম্বার। তোমার আগেও আরো ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখে নিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাব আর রুহির মাঝে। রুহি আরাফের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে, রুহি আরাফের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাব খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাব, যা চায় পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাবের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাব যখন 3য় শ্রেণীতে পড়ত তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসত, কিন্তু অত সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ, এভাবে করে আরাব খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা, সবসময় ফাজলামিতে মগ্ন থাকা একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাব আর আনহা পুরাই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছিলাম আমি আর মিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। মিমি বলল, ওই আনহা। আমি বললাম, কইতে থাক বকবকানি পেতনি, তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না? তুই কইলেই হইল, এই নামটা সেই মানায় তোরে, তোরেই মানায় এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া, তুই একটা শয়তান মেয়ে। নাহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। তোর বাদ দে, শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না পাইরা যাই বলো মনু। ওকে, কাল যাব নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি, যাই, কাল আমুনে, ওকে? এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আমি হাসতে লাগলাম, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আমার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আমাকে তুলে এনেছে। এখনো বুঝতে পারছি না কি হচ্ছে। মনে হলো কেউ এসে আমার পাশে বসলো। একজন বলল, সো অবশেষে ইউ আর হিয়ার। আমি বললাম, কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানু, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকে এখানে আনলেন কেন? জন্মদিনের গিফট নিবা না বেবি? কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চেনোই। প্লিজ আমাকে যেতে দিন, আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তো তুমি আমার এক রাতের আনন্দ দেওয়ার বস্তু। মানে এত ডিটেইলে বলা লাগে? ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে, প্লিজ আমার ক্ষতি করবেন না। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ। না, দয়া করে ছেড়ে দিন আমাকে, আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালো আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দেব না, ছাড়ুন আমাকে। আমি জোর করা শুরু করলাম। লোকটা আমার হাত ধরে ফেলল, আমি কেঁদে ফেললাম। লোকটি বলল, কেঁদে লাভ নেই জান, আমি গলবো না, অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠব। প্লিজ। নো প্লিজ, কাছে আসো। লোকটা আমাকে টান দিল, আমাকে বিছানা জাতীয় কোথাও ফেলল। আমার চোখ এখনো বাঁধা। লোকটা আমার আরো কাছে আসতে লাগলো, আমি তাকে ধাক্কা দিলাম। এতে প্রচন্ড রেগে গেল লোকটি, আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ উঠাবি না, চুপচাপ থাক একদম, তোকে তো আজ আমি নিজেই করবই। দয়া করে ছেড়ে দেন, আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথায় যায় আসে না। লোকটির লালসা আমার প্রতি আমি আটকাতে পারলাম না। লোকটা আমার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পেরে উঠলাম না। সব শেষে আমি বললাম, কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা। এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতে দেখলাম সামনে আরাব। আমি আরাবকে চিনি না, সে আমার প্রেমিক না, অন্যভাবে আমি তাকে চিনি। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাব। ইয়া বেবি, আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কেন? লোকটি বলল, কারণ তোকে আপন করার একটা ইচ্ছা ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে, এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হইল চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছি তোর মাকে, তুই গ্রুপ স্টাডি করছিস, সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না, আমি তো কোনো ক্ষতি করিনি আপনার, কেন এমন করলেন? তুই রাগলেও কিউট রে। চুপ। আপনি কেন করলেন?
চুপ কর তো একটু, দেখি তোকে। আমার মুখের দিকে হাত রেখে বলল। আমার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরব আমাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু আমার প্রচুর কান্না পাচ্ছিল। আরবের সাথে আমার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আমি গিয়েছিলাম। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। আমি ভাবলাম হয়তো মন খারাপ, আমার সবাইকে হাসাতে ভালো লাগে, তাই এগিয়ে গেলাম। আমি বললাম, মন খারাপ? আরব তাকালো না। আপনাকে বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখ ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে মন খারাপ? না। তো আলুর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে মানুষ, পাগলি হব। সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলে যাচ্ছি। ওকে বলুন, বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। ও আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি কি বলেছি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত সাবধান ইন্ডিয়া দেখি, ওইটা দেখে ভয় লাগে। হো, একটু হাসেন। হাসি পায়নি। দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো, আপনি পচা। আই হেট ইউ। আরব জবাব দিল না। আমি বললাম, ও হাওয়াই মিঠাই, আসুন। আমি একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলাম। খাবেন? ইয়াম্মি। না। এই দেখেন আমার দাড়ি হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও তাকালো আরব। বাচ্চার মতো ব্যবহার আর এরকম পাগলামি মার্কা অবস্থা দেখে আরব নিজেই হাসি দিল। ইয়াহু, আমি হাসাতে পেরেছি। জায়গা থাকুন, এই বলে চলে গেলাম আমি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। তাহলে মুখ বাঁকা করে থাকেন কেন? হাসতে থাকুন বেশি করে। এটা বলে আমি উঠে আগাতে গিয়ে খাইলাম একটা উষ্টা। উনি মা! আরব বলল, পাগড়ি নাকি আপনি? আমাকে এভাবে পড়তে দেখে আরবের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গিয়েছি আর আপনি হাসছেন? আপনি সত্যি হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার। সরি বলেন আমাকে। আমি উঠে দাঁড়ালাম। মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কর। না, আমি কাউকে সরি বলি না। ভালো, ইউ আফ্রিকান তেলাপোকা। ভাগেন। আর আমিও না কাউকে মন খারাপ হয়ে বসে থাকতে দেখেও। মিমি তুমি কই? এটা বলে সেদিন রাগ করে চলে এসেছিলাম। এটাই ছিল আমার সাথে আরবের পরিচয়। হঠাৎ ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলাম। আরব বলল, এখনো এভাবে বসে যে? যাওয়ার ইচ্ছে নেই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আপনি আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজেই তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগলি। চুপ করুন। কেন যে আপনার সাথে পরিচয় হলো সেদিন যদি না হতো আমি আজ পবিত্র হতাম। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছা ছিল গো। চলো পৌঁছে দিই তোমাকে। আমি বললাম, বিষ এনে দেন। এত সাহস নেই আমার, অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না, জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আহা, আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ, বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখনো হেল্প লাগলে আমিও হেল্প করব। আমি পতিতা নই, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি, মুখ বন্ধ করুন। আসো, কাছে আসো। করছি প্লিজ। ওকে ওকে, চলো। অগত্যায় বাড়ির উদ্দেশ্যে বের হলাম। দুজনে গাড়িতে। আরব ড্রাইভ করছে। আমার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আরব খারাপ জানতাম, বাট এত পরিমাণ এটা ধারণার বাইরে ছিল। আমি বললাম, আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। আরব বলল, 6 নাম্বার। কি দোষ করেছে আপনার? ধুর, কিছুই না। আমি আর কিছুই বললাম না। জানালার বাইরে তাকিয়ে কাঁদছে চুপচাপ, কারণ আমার কিছুই করার নেই। এখনো নিজেকেই দোষ দিচ্ছে। কেন পরিচয় হলো তার সাথে? আরব বলল, আনহা আমি নিশ্চুপ। আরব আবার বলল, জবাব দাও। কি জবাব চান? আর কিছু না, তুমি চুপ থাকলে ভালো লাগে না। কথা বলো। কথা হারিয়ে দিলেন আপনি। ওকে, বলো না। আমি আবার স্মৃতির পাতায় ডুব দিলাম। সেদিন প্রথম যোগাযোগ হয়েছিল আরবের সাথে, তারপর দেখা হয়েছিল দেরিতে। সেদিন প্রথমে না চিনলেও পরে চিনেছিলাম, যদিও আরব আমাকে আগেই চিনেছিল। হয়তো আমার মতো পাগলি আর পাইনি। দেখা হয়েছিল এক পশলা বৃষ্টিতে। আমি ভিজছিলাম নির্জন রাস্তায়, আজকের মতোই। আমার মতে ছিল বৃষ্টির সব ধুয়ে দেয় কষ্ট। সেদিন মিমি আসেনি। আমি রাস্তায় একাই হাঁটছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। হাঁটছিলাম বৃষ্টিতেই। হাতে ছাতা ছিল, কিন্তু খোলার একদম ইচ্ছে ছিল না। সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। গাড়িটা পাশে দিয়ে যেতেই আমার গায়ে কাঁদা ছিটকে এলো। রাগে বলে উঠলাম, ওই আফ্রিকান ইঁদুর, দেখে চলতে পারেন না? বাচ্চা মাইয়ার গায়ে কাদা ছিটালেন, তেলাপোকা কোথাকার।
এই বলার কিছু সময়ের মধ্যেই আরাব বের হয়ে এলো গাড়ি থেকে। সেদিন তার পরনে ছিল সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স। বৃষ্টির আড়ালে তাকে দেখে পুরোই অন্যরকম লাগছিল। আমি ভেবে বসেছিলাম হয়তো ক্রাশ খেয়ে গেছি। ভেবেছি সরি বলবে, কিন্তু সে সামনে এসেই, নিজের চোখ নাই, দেখে চলতে পারেন না? এত বৃষ্টিতে কে রাস্তার মাঝে দিয়ে হাঁটে? বাচ্চা আপনি নাকি অবুঝ? আমি ভাবলাম আমিই দোষী। একটু মাথাটা নিচু করে নিলাম। প্রথমে আরবও চিনানি। আরব বলল, কি হলো, উপরে তাকান। মানে সরি, আমি পালালাম, টাটা। এটা বলে উল্টো দিকে হাঁটা শুরু করলাম। ভয়ে আর তাকাচ্ছি না, না হলে আরো বকা খাবো এই ভেবে। পেছন দিয়ে, আপনি ওই পাগলির মেয়েটা না? এই কথাটা শুনে আমি পেছনের দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে বুঝলাম আমি তাকে হয়তো চিনি, কিন্তু কেমনে চিনি মনে পড়ছিল না। মানুষ তো আমাকে পাগলি বলবে, তাই অগত্যায় বললাম, আরব বলল, বুঝেছি। কনসার্টে যেমন পাগলামি করলেন তাতেই বুঝে গিয়েছিলাম আপনি পাগলি। আজ যেভাবে হাঁটছিলেন বুঝেছি আপনি পুরোই মাথা খারাপ মাইয়া। এবার মনে পড়ে গেল সব। আমি বললাম, হোয়াট ইজ ইউর মাথা খারাপ মাইয়া? মই ভালো মাইয়া। এই ধরনের ভাষা ভালো লাগে না, ভালো করে কথা বলুন। নো, আই উইল কমু এইভাবেই। আরব বলল, চুপচাপ ভালো করে কথা বলুন। কথা বললে ভালো করে বলুন, নইলে যান। ওকে, আই উইল। চলে যাচ্ছি। পা বাড়ালাম। মনে হলো কে যেন হাত ধরেছে আমার। পেছনে তাকিয়ে দেখি আরব। এমাগো ছাড়েন, মোর ব্যথা লাগে। ভালো করে বলুন। ওকে ছাড়েন ভাইয়া, আমার হাত। আরব হাত ছেড়ে দিল। উড়ি মা, ব্যথা রে। কি খান, এত শক্তি কেমনে? ভিলেন মার্কা হাসি ছাড়েন। ইউ গন্ডার। কি? আরব রাগি লুক দিল। না মানে, মুই কিছু কই নাই। যাই, বাড়িতে আমার 4-5টা বাচ্চা আছে, ওরা মনে হয় মামা করছে। ওরে আমার টেপা টেপি, টুপু টাপা টুপা, আমি আইতাছি। এ বলে এক দৌড় দিলাম। আরব কিছু বলার ভাষা পাচ্ছিল না আমার এ ধরনের কথা শোনার পর। কিছু সময় নির্বাক তাকিয়েছিল। সেদিন বাড়ি ফিরে ঠিক করে নিয়েছিলাম আর কোনোদিন রাস্তায় কাউকে এভাবে গালি দিব না, নইলে কপালে দুঃখ আছে। হঠাৎ বাইরে মেঘের গুড়গুড় আওয়াজ হলো। ঘোর ভেঙে গেল। আজও বৃষ্টি হচ্ছে। কেন যেন আমার এই বৃষ্টিকেও ঘৃণা লাগছে। আরবের দিকে তাকাতেই আরব বলল, কি বৃষ্টিতে ভিজবে? নাকি প্রথম বৃষ্টিতে ভেজার কথা মনে পড়ল? সেটাও আমার ভাগ্যেরই হয়তো দোষ ছিল। হা, সেটাও ঠিক। আমার সাথে দেখা হওয়া তো দোষী। অবশ্যই। গান শুনবা? না। আমি শুনব। আরব গান ছেড়ে দিল। না বলা কিছু কথা থাক অজানা, কবিতার ভাষায় হোক আনাবো না। আমি বন্ধ করে দিলাম। আরব আবার বন্ধ করে দিল। আমি আর কিছু বললাম না। আরব আমাকে শহর থেকে কিছুটা দূরে এনেছিল, তাই যেতে সময় লাগছিল। আমার আবার কান্না পেতে লাগলো সব ভেবে। প্রবলেম কি আপনার? কি প্রবলেম আবার? গান শুনবো না আমি? তো আমার কি? আমি শুনবো। আমাকে এখানে নামিয়ে দেন, একা চলে যাব। জায়গাটা নিরাপদ না। আর কি হারাবো? আর কি কথা বলছে যে নিজে আমার। আর বললাম না। যাই হোক, আমি দিব না অন্য কাউকে তোমার কিছু নিতে। এক অধিকার আমি খাটিয়েছি, এবার সামনে না হয় তোমার স্বামী। চুপ, একদম চুপ। আজকাল পাগলি মেয়েটা দেখে রাগও করে। আমার দিকে তাকিয়ে হেসে বলল আরব। প্লিজ। কেঁদে ফেললাম আমি। আরব গাড়ি থামিয়ে দিল। আমাকে কাঁদতে দেখে ওর খারাপ লাগলো। থামালেন কেন? কান্না থামাও। আমার কি এবার কাঁদার অধিকার নেই? আছে, কিন্তু আমার সামনে না। আমি কাঁদবো। এ বলে জোরে জোরে কাঁদতে লাগলাম। এক মুহূর্তে আরব গাড়ি থেকে বের হয়ে গেল। এবার আমার পাশে এসে আমাকে গাড়ি থেকে বের করলো। আমি কিছুই বুঝলাম না। গাড়ির বাইরে এসেও আমি কাঁদছি। এবার আরব আমার মুখ চেপে ধরলো। আরেক হাত দিয়ে আমার হাত দুটো পেছনে নিয়ে গেল। আমি কিছু বলতে পারছি না। শোনো আনহা, আমি জানি না কেন এমন করলাম। আমি নিজেও বুঝতে পারছি না। কেন যেন তোমাকে পাওয়ার চিন্তা উঠে গেল। তোমাকে মিস করছিলাম, তাই একেবারের জন্য তোমাকে কাছে টেনে নিলাম। আর ডোন্ট ওয়ারি, আমি কোনোদিন বিয়েই করব না। আমার সামনে কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। মাথায় পেইন উঠে যাচ্ছে তোমার কান্না শুনে। মুখ থেকে হাত নামিয়ে নিল। আমি বললাম, তো আমাকে বিয়ে করেন? সবই তো নিয়ে নিলেন। একটু জোর করে বললাম, নো বেবি, আমি কাউকে বিয়ে করব না, কোনোদিন না, নট ইভেন ইউ। তো মেরে ফেলুন, তাও হবে না। আমি তোমার সুখ চাই। জীবনের সব সুখ কেড়ে নিয়ে এসেছেন এসব বলতে? আরব আর কিছু বলল না। আমিও কিছু না বলে নিশ্চুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। কেউ কিছু বলছি না, শুধু তাকিয়ে আছে একে অপরের দিকে। আরবের হাত আমার কোমরে নেমে এলো। ও আমার কাছে আসতে লাগলো। আমার প্রচুর ঘৃণা পেল। সেই সময় হাত পা বাঁধা ছিল বলে কিছুই করতে পারিনি। এখন খোলা থাকায় আরবকে ধাক্কা দিলাম। আরব কিছুটা দূরে গেল, কিন্তু আর কিছু বলল না। আরব গাড়িতে উঠে পড়ল। বাকি রাস্তা দুজনেই নিশ্চুপ ছিলাম। আমি ভাবছিলাম বাড়ির বাকিদের কিভাবে বলবো বিষয়টা। ঠিক করে নিলাম কাউকে কিছু বলতে পারবো না, কারণ মানুষ সবসময়ের মতোই মেয়েদেরই বলবে। আর এমনিতেও আরব ক্ষমতাবান, কিছু হবে না তার। বাড়ির কাছে আসতেই আরব বলল, বাকি পথ তোমার, কখনো টাকা বা হেল্প লাগলে বলো। আমি বললাম, আপনার কেনা পতিতা নই আমি যে আপনার টাকা নিব।
এটা বলে বাড়ি এলাম। বাড়ি যেতেই আম্মু বলল, হঠাৎ মিমির মা কিভাবে অসুস্থ হলো? মানে আম্মু হঠাৎ করে কি থেকে কি? আমি জানতাম না এই বিষয় নিয়ে, তবুও বুঝলাম আরব মেসেজ কি দিয়েছে। আম্মু বলল, এখন কেমন আছে? ভালো আছে। খেয়েছিস? যদিও খাইনি, কারণ ক্ষুধা জিনিসটা কি এটা এখন আমার মাথায় কাজ করছে না। যা, এত ভিজে গেছিস, কাপড় পাল্টা। যাচ্ছি। আমি ঘরে যাচ্ছিলাম, আম্মু পেছন দিয়ে ডাক দিল, আনহা। কিছু হয়েছে? না আম্মু। কেন? মিথ্যা বললাম। আম্মু বলল, চেহারা দেখে মনে হলো রাতে জেগেছি তো, তাই হয়তো। আচ্ছা, তাই মনে হয়, যা ঘরে যা। আমি ঘরে যেতে দরজা লাগিয়ে দিলাম। নিজেকে বড্ড অপবিত্র লাগছিল। আমি গোসলে ঢুকলাম। অনেক সময় ধরে গোসল করেও নিজের প্রতি ঘৃণা হচ্ছিল। কিছু বুঝতে পারছিলাম না কি করব। কিছু না ভেবে শুয়ে পড়লাম। কিছু সময় যেতেই ঘুমের মাঝে ডুবে পড়লাম। এদিকে আরবের নিজের ওপর প্রচন্ড রাগ উঠছিল। ও ওর ঘরের জিনিসপত্র ভাঙছিল, কারণ ও চায়নি এমন করতে। হঠাৎ কেন এমন করলো নিজেও জানে না। ও ভাবতে লাগলো আনহা আর ওর কথা। সেদিনের পরে আরো কয়েকবার আনহা আর আরবের দেখা হয়েছিল। একবার পহেলা বৈশাখে আনহার পরনে ছিল শাড়ি। সেদিন যদিও আরবের এক গার্লফ্রেন্ড সাথে ঘুরছিল, কিন্তু কোনো এক কারণে তার গার্লফ্রেন্ডকেও বাড়ি ফিরে যেতে হয়। ওদিন মজার ছলে আনহার এক বান্ধবী তার গালে লাল আবির মাখিয়ে দেয়। আনহাও রেগে গিয়ে তার বান্ধবীকে রং মাখাতে তার পিছনে দৌড় দেয়। এক পর্যায়ে সব রং গিয়ে পড়ে আরবের মুখে, গায়ে। আরব রাগে লুকে তাকায়। আনহাকেও দেখেই চিনে ফেলল, ওই ফাজিল মেয়েটা সেই। আমি রাগী লুক দেখেও চিনলাম না ভালো করে। কিছু সময় চোখের দিকে তাকাতেই বুঝে গেলাম যে ওটা যে রাগী মানুষটি। আরবের চোখ সবচেয়ে আলাদা আর মায়াবী, তাই আনহার চিনতে সমস্যা হয়নি। মানে আমি দেখি নাই। হোয়াট দ্য হেল? না মানে ভুলে হয়েছে, সরি। এত কেয়ারলেস আপনি? আমার মুখের অবস্থা কি করেছেন আপনি? দেখেন কেমন করেছি, সুন্দরী তো লাগছে। এমনিও আপনি রাগলে লাল হন, আমিও লাল করে দিয়েছি। আন্দাজে এসব বলে নিজের জিহ্বায় কামড় দিলাম, কারণ আমার মাথায় এসে গেছে যে আমি উল্টাপাল্টা বলছি। কি বললেন? না মানে আমি কিছু বলিনি, অন্য কাউকে বলছি। দাঁড়ান, আমি মুছে দিচ্ছি। হাত দিয়ে মুছে দিতে গেলাম, কিন্তু ভুলেই গিয়েছিলাম আমার হাতে আরো রং আছে। এই ভুলের বশে আরো বেশি রং আরবের গায়ে ভরে গেল। আরব বুঝেছে বিষয়টা, তাই সে আমার হাত ধরে নিল। আমার ভয় বেড়ে গেল। লাগবে না মুছতে, আমি দেখাচ্ছি কিভাবে মুছতে হয়। মানে? আরব আমার দিকে এগোতে লাগলো। এভাবে তার আগানো দেখে আমার ভয় লাগতে লাগলো। আরব কাছে এসে আমার হাত দিয়েই আমার মুখে আরো রং লাগিয়ে দিল। আরব, এবার মুছুন টেপাটেপির মা। এটা বলে আরব ওখান থেকে চলে গেল, আর বাকিরা হাসতে লাগলো এটা দেখে। এভাবে আরো কয়েকবার দেখা হয়েছিল, যদিও প্রতিবার এভাবেই রাগারাগি হতো। এভাবেই কেমন করে যেন আরব আনহার মায়া জড়িয়ে যায়। স্মৃতিগুলো ভেদ করে আরবের চোখের সামনে আনহার কান্না করা মুখটা ভেসে উঠছে। কেন যেন নিজের অজান্তেই আরবের চোখ দিয়েও কিছুটা জল পড়ল। রাহেলা বলল, আরব বাবা, তোমার আব্বু তোমাকে খেতে ডাকছে। বাইরে থেকে আরবদের কাজের বুয়া ডাকলো। আরব বের হয়ে গিয়ে টেবিলে বসলো। দুজন দুজনের মতো করে খেতে লাগলো। এটা নতুন না, একেবারে নিচে থেকেও দুজন কেন যেন অনেক অজানা। কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। খাবার শেষে যে যার রুমে চলে গেল। আরবের কেন যেন ঘুম আসছিল না। সে তার একটা নাম্বার দিয়ে আনহাকে ফোন দিল, যদিও আনহা জানে না আরবের নাম্বার। আনহার সব খোঁজ আরব বের করেছে, কিন্তু আনহা আরব সম্পর্কে বেশি কিছু জানে না। ঘুমোচ্ছিল, সে সময় কল ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। কিছুটা ঘুম ও কান্না জড়ানো কণ্ঠে। আরব নিশ্চুপ। হ্যালো। কথা বললে বলেন, নইলে রাখুন। আরব জানে না সে কেন আনহাকে ফোন দিল। আরবের প্রচুর রাগ উঠল। দেওয়ালে কয়েকবার হাত দিয়ে বাড়ি মারল। হঠাৎ আরবের ফোনে কল এলো। হ্যালো, কে বলছেন? জান্নাত বলল, আমি বেবি। মানে? এত সহজে ভুলে গেলে? তোমার প্রথম ভালোবাসা জান্নাত। না বেবি, তোমাকে কেমনে ভুলি? তোমার সাথে তো আমার হোটেলের সম্পর্ক। যাই হোক, তা বাড়ি অবধি আমি আনবো? তাই? অবশ্যই। তা বেবি, তোমার রাহুলের খবর কি? সেদিন হোটেলে গিয়েছিলা যে? মানে? আমি কোথাও যাইনি, হকচকে যায় জান্নাত। বেবি, আমি যাদের যাই করি পরে ঠিক খোঁজ রাখি, ওকে? ফাইন। ফার্স্ট তো তুমি নিয়েছিলে, এখন কেন অস্বীকার করো? তুমিও তো কত মেয়ের সাথেই। প্লিজ আমাকে ফিরিয়ে নাও। আমি যা ছেড়ে দিই একবারে ছাড়ি, প্লিজ। কিছুটা কান্নার সাথে বলল জান্নাত। আরব বলল, এসবে গলি না আমি একটা অমানুষ। এটুকু বলে আরব কল কেটে দিল। আরবের এসবে যায় আসে না। আরবের চিন্তায় কোনো কিছুই নাই। সবশেষে এখনো তার চিন্তায় আনহা রয়েছে। সে ভেতরে ভেতরে এখনো অনুতপ্ত। সে ঠিক করলো সামনে একদিন আনহার সাথে দেখা করবে। ও আনহাকে কিছু দিয়ে হলেও অনুতাপের হাত থেকে বাঁচাতে চায়। আরব শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নেই, আছে শুধু অনুতাপ। পরের দিন ঘুম থেকে উঠে কিছুটা ভুলে গেলেও ব্যথা সব মনে করিয়ে দিল।
কিছু সময় কিছু জিনিস হয়তো চাইলেও ভোলা যায় না। আমিও ভুলতে পারছি না যে আমার সাথে কি হয়েছে। চোখে পানি চলে আসলো, কিন্তু পরক্ষণে প্রেয়সী ঘরে আসলো। প্রেয়সী বলল, হ্যাপি বার্থডে আপু, বাইরে আয়, আম্মু ডাকে। এগিয়ে যা, আমি আসছি। প্রেয়সী চলে গেল। যদিও আমি ভুলে গিয়েছিলাম আমার জন্মদিন। আমি নিজেকে একা রাখতে চাচ্ছিলাম, তাই ঠিক করেছিলাম বাহানা করব অসুস্থতার। যেই ভাবা সেই কাজ। বের হয়ে আম্মুকে বললাম, মাথা ব্যথা লাগছে মা, ভালো লাগছে না। সে বলল যেন রেস্ট নেই। সবাই ভাবলো একটু অসুখ, কিন্তু কেউ বুঝছিল না এটা শারীরিক অসুখ না, মানসিক অসুখ। ঘরে আসতেই মিমির ফোন। হ্যাপি বার্থডে বেবি, থ্যাংক ইউ। কিরে, এক্সাইটেড না? না। কিছু হয়েছে কি? না। জলদি আয়, সবাই তো ট্রিটের অপেক্ষায়। আমি অসুস্থ। ওরে কিপটু রে। ওকে, আমি আসছি। না, কারণ ও আসলে মা জেনে যাবে আমি গতদিন মিমির সাথে ছিলাম না। মিমি বলল, এখন না কেন? আসতেছি রে, রেডি হচ্ছিলাম। মিথ্যা বললাম। জানি তো। তোরা স্কাইতে আয়, আমি আসছি। ওকে। অগত্যা রেডি হতেই হলো। রেস্টুরেন্টে সবাই কথা বললাম অনেক বিষয়ে। যদিও প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু পরে ওরা সন্দেহ করেছিল, কারণ আমি চুপ থাকার মেয়ে না। তাই তাদের সাথে বকবক করলাম। তারপর সবাই বের হয়ে শহরের বাইরের এক জায়গায় গেলাম, যেখানে মেলা লেগেছে। সেখানেও ঘোরাঘুরি শেষে আমি আর মিমি বাড়ি ফিরছিলাম একসাথে। রাস্তায় কয়েকটা ছেলে বাজে মন্তব্য করছিল। আমি আর মিমি চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। পেছন থেকে কে জানি ওদের কথার জবাব দিল। তাকিয়ে দেখে আরাব। ওকে দেখে রাগ উঠে গেল, কিন্তু মিমি পাশে ছিল। আরাব ওদের কিছু কথা বলল আর ওরা সরি বলে চলে গেল। মিমি বলল, দেখ ভাইয়াটা অনেক ভালো। ওসব নাটক তুই জিনিস নাকি? এটাই কি অ্যাংরি ম্যান? মিমিকে সব বলতাম। আরাবের সাথে কয়েক পরিচয়ে ওর রাগ দেখে তার নাম রেখেছিলাম অ্যাংরি ম্যান। ওয়াও, সেই তো। বাদ দে। আমি আর মিমি আবার হাঁটা শুরু করলাম। পেছন থেকে আরাব বলল, আনহা। আমি পেছনে ঘুরলাম না, এগিয়ে যাচ্ছিলাম। আরাব আবারও একবার ডাক দিল। এখনো জবাব না দিলে মিমি একটু বেশি চিন্তা করবে, হয়তো সন্দেহ করে বসবে, তাই জবাব দিলাম। জি বলুন। এদিকে এসেছে যে? এমনি ঘুরতে। এত দূরে কোনো বিশেষ দিন আজ? না। মিমি আপু, আপনি বলেন, আজকে বিশেষ কিছু? হ্যাঁ, আজ আনহার জন্মদিন। মজা করে বলে দিল সত্যি কথা। আরাব বলল, হ্যাপি বার্থডে। মিমি বলল, ভাইয়া আপনি আমাকে চিনলেন কিভাবে? আনহার সাথে কয়েকবার দেখা হলেও ও অনেকবার আপনার কথা বলেছে। ওই তো ঢঙ্গি, বকবক করে খালি। আরাব বলল, সত্যিই তাই, পাগলি টাইপ। জি ভাইয়া, ও নিজেও অনেকবার আপনার কথা বলেছে। তাই নাকি আনহা? আমি আরাফের দিকে তাকালাম। ওর চাহনিতেও আমার বাজে লাগছে। মিমি, তোর হলো, চল বাড়ি যাব, দেরি হচ্ছে। এত জলদি গিয়ে কি করব? মুড়ি খাবি, চল। আরে রাখিস কেন? আরাফ বলল, আনহা আমাকে ট্রিট দেবে না? না, আমার টাকা নেই, আমি ফকির। হয়েছে? মিমির বাচ্চা, চল। এটা তো হবে না, ট্রিট তো আমি চাই। কি বলেন মিমি আপু? জি ভাইয়া, অবশ্যই। তুই আমার বান্ধবী নাকি শত্রু? ওকে, সরি ভাইয়া, আমাদের যেতে হবে, বাড়িতে কাজ আছে। ওকে চলেন, এগিয়ে দিই, না হয় সামনে আরো কোনো ছেলে জ্বালাতে পারে। আচ্ছা চলুন, ধন্যবাদ। আমরা কিছু দূর হাঁটলাম। মিমি আর আরব একটু আধটু কথা বলল, যদিও আমি জবাব দিলাম না। হঠাৎ আইসক্রিম দেখে মিমি বলল, আনহা আইসক্রিম খাওয়া। টাকা নাই। ওকে, আমি খাওয়াচ্ছি, চল। ওকে। কি ফ্লেভার খাবি? চকলেট। ভাইয়া আপনি? আমি আইসক্রিম খাই না। আরে একটা খান। বাদ দে, শয়তানের ঘি হজম হয় না। এভাবে বলতে হয় না। আরে না না, আরব ভাইয়া ভালো, মাইন্ড করে না, তাই না মিস্টার আরব? কিছুটা বাঁশ মারতেই বললাম। জি, যদিও রাগ করেছে, কিন্তু কিছু বললাম না। মিমি আইসক্রিম আনতে যেতেই আরব বলল, বেশি বাড়তেছ আনহা, আপনার কি প্রবলেম আর কেন এসেছেন? আর কি ক্ষতি করার বাকি আছে? আমি কোনো ক্ষতি করতে আসিনি, তোমার বার্থডে উপলক্ষে কিছু দিতে চাই। একটা BMW। নো নিড, রাখো, আমি পে করে দিব, জাস্ট চয়েস। শোনেন, আমি কোনো কিছু নেব না, পতিতানা যে দাম নিব। আপনার কাছে বর্তমানে আমি ধর্ষিতা, তাই কিছু দেওয়ার হলে আপনার আগের গফগুলোকে দেন। তারা আর তুমি এক না, তাই? জি, এক না, তাই তো আমার সাথেও বিছানা। কথাটা শেষ করার আগেই মিমি এলো। নে খা। আমি আর মিমি আইসক্রিম খেতে লাগলাম। আমার যতই হোক সব ক্ষেত্রে পাগলামি চলে আসে কিছুটা, তাই তাড়াতাড়ি নিজেরটা শেষ করে মিমিরটা কেড়ে নিয়ে খেতে লাগলাম। মিমি বলল, ওই শয়তান্নি দে। দেব না। দে বলছি। নো বেবি, এটা এখন আমার। শয়তান্নি আজ জন্মদিন বলে ছাড়লাম। আমি ভুলে গিয়েছিলাম যে পেছনে আরব ছিল। আরব এগুলো দেখে হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, তোমার এই পাগলামিগুলো দেখে আমি কেন যেন তোমাকে পেতে চেয়েছি। জানি আমি দোষী, কিন্তু কিভাবে এসব হলো জানি না রে, মনে মনে ভাবতে লাগলো আরব। সেদিন এসব শেষেই আমরা চলে এলাম, আর আরবও চলে গেল, কারণ আমি আর মিমি দুজনে আলাদা অটো নিয়ে নিলাম। আরব বাড়ি ফিরে এলো, কিন্তু এখনো তার মনে আনহার স্মৃতি। রাতে ঘুমানোর আগে ঠিক রাত 11:59 আরব আনহাকে মেসেজ দিল,
সেই নম্বর দিয়ে, যা দিয়ে আগেও একবার কল দিয়েছিল। তোমার এই জন্মদিনের শেষ উইশটা হয়তো আমি করছি, কিন্তু প্রার্থনা অপরিশ্রম। জানি প্রাপ্তির বাইরে, কিন্তু কল্পনার মাঝে। শুভ জন্মদিন, উইশ ইউ আ হ্যাপি বার্থডে। মেসেজটা পড়ে বুঝলাম না কে দিয়েছে, তাই রিপ্লাই দিলাম। কে? রিপ্লাই আসলো, আ মাস্ক ম্যান, মি। ও গ্রেট, সো মাস্ক পরে ঘুমান, গুড নাইট। ওকে, উইশটা পূর্ণ করব। আমি আর রিপ্লাই দিলাম না। কে এই মাস্কম্যান, এই বিষয়ে আমি বেশি মাথা ঘামালাম না। শুধু এটা নয়, অন্য কোনো বিষয়ে আজকাল আমি মাথা ঘামাই না। নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাই, কারণ আমি যখনই একা হয়ে পড়ি আরাফের সেই কুকর্ম আমার চোখের সামনে ভেসে ওঠে। সময় পার হতে লাগলো, শারীরিক ব্যথা অনুভব করা কমে গিয়েছে আজকাল, কিন্তু মনের ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে তা যে কোনোভাবে মেটানো যাবে না তা আমার ভালো করে জানা আছে। কিছুদিন পর হঠাৎ কথা হলো পিকনিকে যাওয়া হবে কলেজ থেকে। গতবারের পিকনিকেও আমি সবার আগে লাফাচ্ছিলাম, কিন্তু এবার আমার মাঝে এত বেশি ভালো লাগা কাজ করছে না। ক্যান্টিনে বসেছিলাম, মিমি বলল, শুনেন তো মিস। আমি বললাম, কারে কস? আপনাকে। মিস? জি ম্যাম, আপনি কি জানেন আমার বেস্ট আনহা কই? না, তা তো জানি না। বিষয়টা বুঝতে পেরে বললাম আর কি। মিমি বলল, একটু খুঁজতে সাহায্য করবেন? না বোন, আমি এখন ব্যস্ত। কুত্তি, কি কইলি? যা শুনলেন মিস প্যাচার বউ। ওই, আমাকে প্যাচার বউ বলবি না। ওহো সরি, আমি তো ভুলে গিয়েছিলাম, তুই তো প্যাচার বউ না, তুই তো পেতনি। আনহার বাচ্চা ভালো হবে না বলছি। কারেকশন, আমার বাচ্চা হয়নি, হবে তো একদিন, তখন তারে বকিস, এখন না বেপি। যাই হোক, থ্যাঙ্কস। কিল্লাইগা? আগের আনহা রূপে আসার জন্য। এভাবেই থাক, তোকে ভালো লাগে। এমনিই আছে। পিকনিকে কি বাইরের লোকও যাবে? চাইলে যে কেউ তাদের সাথে একজনকে নিতে পারবে। ওয়াও, আমাকে কাপড়গুলো তাহলে তাদের উনিগুলারে নিবে। মিমি বলল, অবশ্যই। হয়, কেন এরাম করলো? ওরা প্রেম করব আর আমরা এদিকে জ্বলবো আর লুচির মতো ফুলবো। হরে, প্রেম করা দরকার, তুই কর, আমি তো বিয়া করে। এটুকু বলে থেমে গেলাম, কারণ মাথায় আসলো আমি তো আর পবিত্র নই। মিমি বলল, থামলি কেন? জানি বিয়ের পর বরের সাথে প্রেম করবি। ঠিক হলো, পিকনিকে সবাই যাব। এত আড়ালে থাকলে বাকিরা সন্দেহ করবে, তাই আমি রেডি হতে লাগলাম। দায়িত্ব পড়ল এক্সট্রা মজার জন্য যা যা লাগবে সব আমি আর মিমি কিনে আনবো। যেই বলা সেই কাজ। আমি বললাম, তাড়াতাড়ি কর, তোর জন্য আবার আমাকে বাস মিস হয়ে যাবে। আরে থাম, এত তাড়া দিস না, পরে সব উল্টাপাল্টা হয়ে যাবে। তোর তো এই একটাই কাজ, সবকিছু উল্টাপাল্টা করা। ওই হারামি, চুপ কর। আচ্ছা চুপ করছি, তুই কর তাড়াতাড়ি। এই তো একদম ভালো মাইয়া। আমি আর মিমি জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা কৃষ্ণ কালো পাথরের মূর্তি দেখে চোখটা আটকে গেল। ওটাই হাত দিয়ে নেড়েচেড়ে দেখছিলাম। মূর্তি থেকে নিজের চোখ সরাতেই দেখি আরব। আমি ঠাস করে নিজের চোখটা নামিয়ে নিলাম। আরবকে দেখা মাত্র আমার হার্টবিট দ্বিগুণ স্পিডে দৌড়াদৌড়ি করতে লাগলো। ওর মুখ আমি দেখতে চাই না। বারবার কেন আমার অতীতের কথাগুলো মনে পড়ে যায়। আরবের না না না, আমি আর আরবকে নিয়ে ভাববো না। আমি যত ওকে নিয়ে ভাববো ও তত নিজেই কষ্ট পাবো। আমি তো আরবকে নিজের মন থেকে বের করে দিয়েছি, এখন আর কি। নিজেকে আমি স্বাভাবিক করে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি বেশ টের পাচ্ছি আরব আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কোনোই পাত্তা দিচ্ছি না এবং ওর দিকে তাকিয়েও দেখছি না। হঠাৎ দেখলাম আরব যেখানে দাঁড়িয়েছিল সেখানে নেই। আশেপাশে খুঁজে দেখলাম নেই। হাঁপ ছেড়ে বাঁচলাম, যাক বাবা, চলে গেছে বলেই সামনে তাকাতেই থমকে গেলাম। আরব আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মিমি বলল, কিরে, এভাবে ভূত দেখার মতো ভয় পেয়ে আছিস কেন? আরে আরব, আপনি? আরব বলল, আপনারা এখানে কি করছেন? আরে শপিং করছি। ও বুঝলাম, এখানে কি শপিং করছেন? আর বলবেন না, এই তো পিকনিকের জন্য শপিং করছিলাম। পিকনিক? আরে হ্যাঁ, কলেজ থেকে তো সবাই পিকনিকে যাচ্ছি। ও আচ্ছা, শুধু কি আপনারাই নাকি? মিমি বলল, বাইরের লোকও যেতে পারে, যে কেউই তার সাথে একজন করে নিতে পারে। আমি কোনো কথা না বলে মিমিকে ফিস ফিস করে কানে কানে বললাম, ওই কুত্তি, সব বলা শেষ, এখন চল যাই। আচ্ছা, আমরা এখন আসি বলে ওখান থেকে আমরা চলে আসলাম। আমি আর মিমি পেছন দিকে হাঁটছি। আমি যতদূর আরবকে চিনি আমি ভালো করে জানি সে এখনো আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি পেছনে ফিরলাম না। আমার মাথায় এটা আসছে না তার এত আমার আশেপাশে থাকার কারণ কি। আমি তো দূরেই থাকতে চাচ্ছি, কেন সে এভাবে কাছে আসছে? আমি এসব ভাবছিলাম। আমাকে চুপচাপ থাকতে দেখে মিমি বলল, কিরে চুপ কেন, কথা বলবি না একদম? আরে শোন না, চুপ। আমি ভাবলাম সে তোকে পছন্দ করে, তাই আর কি মাথা করে। এত মাথা খাটাতে বলছে কে তোকে? না মানে খাটাই আর কি। বাবু, আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য। কি? কুত্তি, তোরে আমি খাইছি। এ বলে জুতা হাতে মিমির পেছনে দৌড় দিলাম। মিমির সামনে, আমি পেছনে। মিমি এদিক ওদিক করতে করতে কখনো মাঠের মাঝে, আবার কখনো মাঠের বাইরে। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে আছে, কিন্তু কে মানে কার কথা। হঠাৎ একটা গাড়ি আসতে লাগলো। আমি যদিও প্রথমে লক্ষ্য করিনি।
গাড়িটা আমার দিকে এগোতে লাগলো, পা জমতে লাগলো। মিমি এদিকে ডাক দিচ্ছে, কিন্তু আমার শক্তি কমে যাচ্ছে। কেন যেন আমি নিজেও চাই নিজেকে শেষ করতে। হঠাৎ কে যেন হাত ধরে টান দিল, আমি ছিটকে গেলাম। রোমান্টিকতা নেই, তবুও টান দেওয়ায় আমার চুলগুলো তার মুখে ঠেকলো। এক হাত তার হাতে, আরেক হাত তার কাঁধে। কিছু লোক ছবি তুলছে, কিছু লোক তাকিয়ে হাসছে। স্পর্শে বুঝে গেলাম এটা কে, কারণ এক রাতেই তার স্পর্শ চেনা হয়ে গেছে। সে চুলগুলো মুখ থেকে সরিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে চড় দিল। আমার এক হাত আমার গালে। কিছু সময় আগেও যারা মজা নিচ্ছিল তারাও স্তম্ভিত। আরাব বলল, চোখ কি নাই? রাস্তায় যে এভাবে দৌড়াও? বাচ্চা তুমি, জ্ঞান নাই? কি করো হ্যাঁ? কে তোমাকে বের হতে দেয়? তোমাকে তো বেঁধে রাখা উচিত। আরাব বকা দিয়ে যেতে লাগলো। বাকি লোকগুলো কেটে পড়তে লাগলো। কেউ কেউ আবার দেখতে লাগলো। আমাকে এভাবে বকা খেতে দেখে মিমিও আর কিছু বলার সাহস পাচ্ছিল না। আরাব বলল, কিছু বলছো না কেন? আমি বললাম, বকা হইল মানে? ইনতা সালসুল মুখ মাফি। অন্য ভাষায় গালি দিলাম। আরাব বলল, মানে? কিছু না, থ্যাংক ইউ গুরু, টাটা। ভাগ আনহা ভাগ, মিমি ভাগ। এ বলে এক দৌড় দিলাম। কেউ আশা করেনি মেয়েটা এভাবে দৌড় দিবে। আরাব বুঝেও নি আমি ওকে গালি দিয়েছি। নিজেকে জয়ী মনে হচ্ছে। কিন্তু হঠাৎ কানে আসলো পাশে পাড়ায় এক মেয়ে নাকি আত্মহত্যা করেছে, কারণ সে নাকি ধর্ষিতা। একটু আগেও ভুলে গিয়েছিলাম, কিন্তু কথাটা কানে আসতেই আমার মন খারাপ হয়ে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে অনেক সময় কাঁদলাম, কারণ যত যাই হোক আমিও হয়তো ধর্ষিতাই। তবু আমাকে বাঁচতে হবে সবার জন্য, এটা মাথায় কাজ করলো। নিজেকে সামলে নিলাম। সময় যেতে লাগলো। আমি একটু একটু করে চুপচাপ হতে লাগলাম। তবুও চারপাশে সবার জন্য একটু একটু চঞ্চলতা রাখলাম, কারণ আমি হাজার চেষ্টায়ও এটা ছাড়তে পারবো না, আমি জানি। পিকনিকের দিন চলে এলো। জানতে পারলাম মিমির ফক্স হয়েছে। ও চাইলেও আসতে পারবে না। মনটা খারাপ হলো। কিন্তু সবচেয়ে আজব হলাম কারণ আরাবও আমাদের বাসে। অনেক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। আমি ভাবছি, তার মানে কি সেও আমাদের সাথে যাবে? আমি আরবকে দেখে ও কিভাবে মাথায় ঢুকছে না? আরব কি আমাকে ফলো করে যাচ্ছে নাকি অন্য কোনো কারণে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সে সাথে আরব কি করেছে আমার সাথে তা মনে পড়ছে। আশেপাশে জায়গা না থাকায় আরব এসে আমার পাশের সিটে বসলো। এমন ভাব করতে লাগলো যেন আমাকে চিনে না। আমি ওর দিকে তাকিয়ে আছি চুপচাপ। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরব বলল, কিছু বলবেন আপু? আমি তার মুখে আপনি আর আপু শুনে কারণ পরিচয় থেকে শুরু করে আজ অব্দি সে আমাকে তুমিই বলেছে। কি হলো আপু, মুখে মশা ঢুকবে তো? বলুন কি বলবেন। আপনি তো। হঠাৎ এক স্যার এলো। স্যার বলল, নাসির, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাবা? আরব বলল, না না আঙ্কেল। আমি এখনো এর নাম তো আরব, তাহলে স্যার কি বলে? স্যার বলল, এ হলো আনহা, প্রথম বর্ষের। আমাকে দেখিয়ে বলল। তারপর আরবকে দেখিয়ে, আর আনহা এ হলো নাসির, আমাদের হেড স্যারের ভাইয়ের ছেলে। এটা শুনে স্যার আমাকে বলল তার খেয়াল রাখতে। স্যার আমার আরো তারিফ করে চলে গেল। স্যার যেতেই আমি বললাম, কিন্তু আরব কি? আপনি তো আরব। হাসছেন কেন? ডোন্ট ওয়ারি, আরবই, কোনো জমজ ভাই নাই। আর এসেছি নাসির সেজে। হেড স্যারকে একটু পটাইতে হলো, তাও মানে না। নাসিরের সাথে যোগাযোগ করলাম। ভাগ্যক্রমে নাসির আমার বন্ধু। তারপর আরো কাহিনী। আর আমি এখানে। আমি হা করে তাকিয়ে আছি। এতটা চালাকি মানুষ কিভাবে করতে পারে আমার মাথায় ঢুকছে না। আরব বলল, এত হা করো না, মাছি ঢুকবে। আপনি আমাকে ফলো করছেন কেন? ঘুরতে যাব। এখানেই কেন? আপনি এত কিছুর পরেও আমার সাথে যাচ্ছেন কেন? কি কিছু জানেন না? বাবু, এটা বাস, আর বেশি জোরে কথা বলো না, মানুষ জেনে যাবে। ঠিক বলেছে, তাই আর কথা বাড়ালাম না। আমার রাগ উঠছে, সাথে একটি নাও। কারণ যে মানুষটা থেকে আমি শুধু দূরে থাকতে চেয়েছি সে প্রতি ক্ষেত্রে আমার সামনে আসছে। ভেবেছিলাম এই পিকনিকে এসব ভাবনা থেকে দূরে থাকবো, কিন্তু তাও হলো না। মন বলছে একবার তাকে জিজ্ঞাসা করি, কি চায় সে, আর কেন এত ফলো করছে আমাকে, আর সৃষ্টিকর্তায় কেন তাকে বারবার আমার মুখোমুখি করাচ্ছে? এসব প্রশ্ন আমার মনে, কিন্তু আমি উত্তর পাচ্ছিলাম না। প্রশ্ন করার ইচ্ছেও করছে না, আবার জানতেও ইচ্ছে করছে। আমার মাঝে এক অস্থিরতা কাজ করছে। আমি নিজেও জানি না কি করব। জানালার বাইরে তাকালাম, নিজেকে শান্ত করে নিলাম, চোখ বুঝে নিলাম। আমি ভালো করে বুঝেছি আরব আমার দিকে তাকিয়ে আছে, কারণ তার ধারণা হয়তো ছিল না আমি এতটা চুপচাপও হতে পারি। কিন্তু একদিকে তো আমারও ধারণা ছিল না যে সে এভাবে আমার ইজ্জত। চোখ বুঝে নিলাম, কিছুটা ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু একটু ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে আমার মাথা কিছুটা আরবের কাঁধে, আর কিছু চুলও তার মুখে। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম। আমি বললাম, সরি, মাফ করবেন। না, ইটস ওকে, ঘুমিয়ে পড়েছিলে তাই ভুলে এসেছ, সরিয়ে দিলেই পারতেন। থাক, ভাবলাম কেন ঘুম নষ্ট করব। নাকি এতেও সুখ খুঁজে নিচ্ছিলেন? কি বলতে চাও? যা বুঝেছেন তাই। আরব আর কিছু বলল না। আমি জানি সে কিছু বলবে না, কারণ আজকাল আর কিছু পারি বা না পারি এসবের জবাব দেওয়া শিখে যাচ্ছি। যদিও সকল ক্রেডিট এক্ষেত্রে আরবেরই। সে যাই হোক, আর কিছু ভাবার সময় পেলাম না।
কিছু ফ্রেন্ড ডাকতে এলো। আশা বলল, ওই আনহা তুই এখানে? আমি বললাম, শাকচুন্নিগুলো কথা কইবি না। আরে রাগিস কেন, তোরা সব পেছনে বসে গেলি আর আমি জায়গা পেলাম না এখানে। গালি দিব না তো কি করব, আদর করব? স্বাভাবিক ব্যবহার করতেই হবে এদের সাথে, তাই স্বাভাবিকের নাটক, আবার কিছুটা বাস্তবতাও। কারণ যতই আমি চেষ্টা করি এসব ফাজলামের অভ্যাস আমার যায় না। আশা বলল, আরে আমরাও লেটে এসেছি, তুই তো জানিসই আমরা সবাই লেট লতিফ রিয়া ছাড়া। তারে ডাক, জিগা আমার জায়গা রাখেনি কেন? আশা বলল, হাতে এক পোলার উপর ক্রাশ খেয়েছে, তাতে সব ভুলে গেছে, অদ্রিও জায়গা পায়নি, সামনে বসেছে। ওকে ওকে বাদ দে, তোকে গান গাইতে বলছে ব্যাচের বাকিরা। কিতাকোষ, আমি তো গানই বেশি পারি না। যাই পারিস গা, সবাই গাইতেছে। ওকে চল, আরবের থেকে যেতে পারলেই বাঁচি। তাই চলে গেলাম। পেছনের দিকে গিয়েও বসতে পারছিলাম না, তাই একটা ছেলেকে বকা দিয়ে সামনে পাঠালাম আমার সিটে। নিজেকে জয়ী মনে হচ্ছে, কারণ পেছনে আসতে পারলাম আরবের থেকে দূরে। গান শুরু করলাম। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গান আগেও কিছুজন শুনছিল, আবার অনেকেই শুনেনি। অনেকেরই ভালো লেগেছিল। আরব মুগ্ধ নয়নে তাকিয়েছিল। কিছুজন বলল, কিন্তু আমি তার নয়নের দিকে তাকালাম না, কারণ তার নয়নের দিকে তাকাতে আমার ভয় হয়। সবাই পালাক্রমে গান গাচ্ছিল। কিছুটা জোর করে অনেককে দিয়ে গান গাওয়াতে হলো। একসময় আরবের পালা এলো। সুমি বলল, এবার আপনাকে গান গাইতে হবে ভাইয়া। আরব বলল, আমি গান পারি না। না বললে হবে না, সত্যি পারি না। বাদ দে রে সুমি, সবার দ্বারা সব হয় না। আমি কিছুটা বাঁশ দেওয়ার জন্য বললাম। আরব বলল, অনেক কিছুই পারি, তো গান গেয়ে দেখান। ওকে, এক শর্ত আমার সাথে আপনাকেও গাইতে হবে। মানে কি কি বলছেন এসব? আমি কারোর সাথে গান গাইতে পারি না। ওহো, তাহলে তো আপনিই পারছেন না দেখছি। কি বললেন? এই যে সবার দ্বারা সব হয় না, গাবো, আসেন। আরব শুরু করলো, সাথে আমিও। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। গান শেষে সবাই তালি বাজালো। আরাফও ভালো গান করে, আমিও মুগ্ধ তার প্রতি, কিন্তু তবুও আমি তার দিকে তাকাচ্ছি না। বাস তার গন্তব্যে সিলেটে পৌঁছে গেল। মূলত একসময় এখানে আসার আমার অনেক শখ ছিল। চা বাগান তেঁতুলিয়া থাকলেও এখানে তার পরিমাণ বেশি। সবচেয়ে বেশি যে কারণে আসার ইচ্ছা ছিল তা ছিল এক প্রকার স্পেশাল চা খাওয়া। সিলেটের মাটিতে পা রেখেও আমার বারবার মিমির কথা মনে পড়তে লাগলো। এক কোণে দাঁড়িয়ে গেলাম, যেখানে সবাই একসাথে ছবি তুলে বা গল্পে ব্যস্ত হলো। সেখানে আমি একা এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। হয়তো মিমি থাকলে কম একা লাগতো। হঠাৎ কে জানি কাঁধে হাত রাখলো। ভাবলাম কোনো বান্ধবী, কিন্তু তাকিয়ে দেখি আরব। আরব বলল, একা দাঁড়িয়ে যে? আমি বললাম, আজকাল একা ভালো লাগে। আনহা, বলুন। কিছু না, সরি বলতে চেয়েছিল, কারণ আরব অনুতপ্ত, আগেরগুলো খারাপ ছিল। কিন্তু আনহা কিছু করেনি, তবুও আরব এমন করেছে এটা ভেবেই সে অনুতপ্ত। আমি বললাম, তাহলে সরুন, ওরা ডাকছে। আমি চলে এলাম। আমি আরবের কাছ থেকে চলে এলাম, কারণ আমার এখনও আরবের সাথে থাকতে বা কথা বলতে ভালো লাগছে না। ও নিজেও জানে কারণ কি। আরবের থেকে যতই দূরে থাকতে চাই, ওর চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতেই ভালো লাগে। কেন যেন ওর চোখের দিকে তাকালে মানতে ইচ্ছা করে না যে সে আমার সাথে এত কিছু করেছে। আশা বলল, কি রে, কই ছিলি? অদ্রির কথা শুনলি? কি, ওর নাকি সামনে বিয়ে? হ্যাঁ, আমরা জানিও না। আরে তার উপর এত কিছু, অথচ আমাদেরকে কিছুই বলেনি, বলতোও না। তাহলে কেমনে জানলি তোরা? আরে আশা কথা বলছিল তার উনির সাথে, ধরা খেয়েছে। তাই নাকি? ধর, ও কই রে? রিয়া পিটাচ্ছে মেবি। আমি বললাম, খাড়া, আমিও মারমু তারে। অদ্রির কাছে গিয়ে ওরে কাতুকুতো দেওয়া শুরু করলাম। তারপর আরো কিছু আজব থেরাপি মারলাম। কিছু সময় পর অদ্রি বলল, থাম দোস্ত, তুই না আমার জানে জিগার, আমারে মারবি? তা মনু, আমারে কও নাই কেন? না মানে এই আর কি। জিজুর নাম কি? ফয়সাল। আহা, আমাদের ফয়সালের বউরে পরিচয় করে দিবি ওকে? ওকে। আমি বললাম, চলো মামি, ট্রিট মারো এবার, আমরা এখন করব তোমার ব্যাগ ফাঁকা। অদ্রির সাথে আড্ডা দিলাম, সব ফ্রেন্ডের ট্রিট নিলাম। কিছু সময় সেভাবেই চলল। আমি যতটা পারছিলাম আরবের থেকে দূরত্ব বজায় রাখছিলাম, কারণ কেন যেন যতই ভোলার চেষ্টা করি ও যা করছে ভুলতে পারি না। আবার তার চোখের দিকে তাকিয়ে সব ভুলে যাই। রান্নার সময় কোনো এক জিনিস রেখে যাওয়ার সময় আরবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলাম। যদিও সেদিন বেশি মানুষ ছিল না, তবুও আজব লাগছিল। সেই সাথে আরবের স্পর্শ আমার কান্না আনছিল। স্থির থাকতে পারছিলাম না।
কিছুটা ধাক্কা দিয়ে ওখান থেকে চলে এলাম। আমি নিজেও বুঝতে পারছি না কেন তার ছোঁয়া এতটা মারাত্মক লাগে। ভেতরে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তার প্রতিটা ছোঁয়ায় এক একটা আগুনের কুণ্ডলি মনে হয়। কাছে আসলেই ছ্যাঁকা লেগে যায়। কেন যেন পারি না তাকে নিতে। তার স্পর্শগুলো ভালো লাগে নাকি খারাপ লাগে সেটাও জানি না। শুধু এইটুকু জানি আমি তার থেকে দূরে থাকতে চাই। তার কাছে থাকলে হয়তো অনেক কিছু বদলে যাবে। আমি চাই না সেসব হোক। আমি আমার মতো থাকতে চাই, নিজের মতন করে। যা হয়েছে বাদ দিয়ে আবার শুরু করতে চাই। যদিও ভোলা সম্ভব না, তবুও আড়ালে রাখতে চাই। এতটা আড়াল করতে চাই যতটা করলে নিজেরও খুব একটা মনে পড়বে না। তবে ছেলেটা কেন বারবার আমার কাছে আসছে? তার যা পাওয়ার ছিল সে তো পেয়েই গেছে। আমার মধ্যে আর কি বাকি আছে যার কারণে সে আমার পেছনে ঘুরছে? হয়তো আরো অনেক কিছু বাকি, যেটাও তার লাগবে। অস্ফুট হাসিটার সাথে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। হঠাৎ কেউ আমার হাতটা ধরল। কিছুটা চমকে উঠলাম। আরাব নয় তো? বা হাত দিয়ে চোখটা মুছে নিলাম। অন্ধকারে দেখতে পাবে না আমার কান্না। চোখটা মুছে পেছনে তাকিয়ে দেখি আরাব। যা ভেবেছিলাম তাই। ও কেন বারবার আমার কাছে আসছে? আমি তো পারছি না আর। আনহা, বলুন। তোমার জন্য একটা জিনিস আছে। অনেক বড় জিনিসই তো কেড়ে নিয়েছেন। দিয়ে কি হবে? এসব বিষয় বাদ। ওকে, জিনিসটা নিবা? আমি নিব না। শিওর নিবে না? ড্যাম শিওর। তুমি নিবেই। যদি না নেই? বাজি। বাজি। আমি জিতলে কি পাবো? যা চাইবেন তাই। যা চাইব তাই? হ্যাঁ। আর যদি হেরে যাই তাহলে কালকেই চলে যাবেন এখান থেকে, ঠিক আছে? আরাব পকেট থেকে 2টা কিটক্যাট বের করলো। হেতে তো দেখি মাইন্ড কিলার। হেতে কেমনে জানলো কিটক্যাট আমার ফেভারিট? সে এটাও জানে বাকি সব ফেরত দিতে পারি, বাট কিটক্যাট না। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা বৃথা। এটা আমার লাগবেই। তার হাত থেকে কিছুটা কেড়ে নেওয়ার মতো করেই নিয়ে নিলাম, কারণ যতই চুপ থাকি কিটক্যাট আমার জান যায় পর কিটক্যাট নাহি যায়। কি বলেছিলাম না নিয়ে পারবেন না? আপনি কেমনে জানলেন এটা আমার প্রিয়? সেটা না হয় অন্য একদিন বলবো। এখন আমি যা চাই তাই দেন। কি চান আপনি? যা চাইবো তাই কিন্তু দিবেন বলেছেন। এই রে, কি বলে ফেলেছি। এখন সে কি চাইবে আল্লাহ ভালো জানে। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। কি চান বলেন? তোমাকে চাই 2 ঘন্টার জন্য। মানে আজকে রাতে 2 ঘন্টার জন্য তোমাকে চাই আমার। আমাকে দিয়ে কি করবেন, তাও আবার রাতের বেলা? আরাব শয়তানি হাসি দিয়ে বলল, যা ভাবছো তাই করব। 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে আর আড্ডা দিবে। আর এই 2 ঘন্টা আমি তোমার কোলে মাথা রেখে তোমার হাত ধরে গল্প করব। হ্যাঁ হ্যাঁ। যাক, তবুও অন্য কিছু তো চাইনি, বেঁচে গেছি। তবে 2 ঘন্টা তার মাথা আমার কোল, আমার হাত তার হাত। তবু আমার কেমন যেন লাগছে। আমি তার কাছে দূরে থাকতে যাচ্ছি, সে আরো কাছে টানছে। এতটা ঘৃণা জমিয়েছে যে ভুলে না আবার ভালোবেসে ফেলি। ধুরো, সব গুলিয়ে যাচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখে রাত তখন 8:40, মানে 10:40 পর্যন্ত তার সাথে আমাকে থাকতে হবে। বুঝলাম না আসলে তার মতলবটা কি। সে কি আমার প্রেমে পড়ে গেছে নাকি? প্রেমে পড়ার কি আছে? আর সে তো এমনিও প্রেমে পড়ে না। সে তো শুধু চায়। আমার সব তো সে পেয়েই গেছে। বুঝি না ছেলেটাকে। কখন কি করে সে, কখন কি চায় সেটা নিজেও বুঝতে পারে না। আর আমি তো নিজেকেই বুঝতে পারি না, তাকে কি বুঝাবো? সেদিন রাতে সবাই যে যার রুমে। আমার আর মিমির একটা রুম ছিল। ও না আসায় পুরো রুম আমার। আরাফের ঘরে গেলাম। আরাফ বলল, আসছো? তোমারই অপেক্ষা ছিলাম। আমি নিশ্চুপ। বেবি, এই 2 ঘন্টা আমার। কেন, আবারও কি? না, জাস্ট তোমার কোলে মাথা রাখবো, এর বেশি না। ডোন্ট ওয়ারি, বিলিভ রাখো। আর বিলিভ নাই। যাই হোক, সে আমাকে বসালো। এরপর সে আমার কোলে মাথা রাখতেই শিউরে উঠলাম। শরীরের সব লোম দাঁড়িয়ে উঠল। সে আমার হাত ধরতেই কেমন জানি অস্থির হয়ে পড়লাম। কিছুতে স্থির থাকতে পারছিলাম না। নিজেকে কেমন জানি আওতার বাইরে মনে হচ্ছিল। তবুও নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম। বুঝি না এই ছেলেটা কেন এমন করছে। কি চায় সে এখন? এত কিছু করার কোনো মানেই হয় না। আনহা, বলুন। আমার মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দিবেন? কিভাবে দিব? হাত তো ধরে রেখেছেন। ওহ সরি। আরাব হাত ছেড়ে দিল। আমিও কেন জানি তার কথা শুনছি। জাদু করলো নাকি আবার? তার মাথায় হাত বুলাচ্ছি। তার চুলগুলো সেই সফট, হাতে সুরসুরি লাগছে। সাধারণত ছেলেদের চুল হার্ড হয়, কিন্তু হাতের উল্টো। আরাব প্রশ্ন করল, কিটক্যাট প্রিয় কেন? ভালোবাসি তাই। ও আচ্ছা, আমার প্রিয় চানাচুর। চানাচুর আবার মানুষ খায় নাকি? কি জানি, মানুষ না খেলেও আমি তো খাই। হয়তো আমি মানুষের কাতারই পড়ি না। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। ইমোশনাল কথাবার্তা। লাভ নেই, আনহা পড়বে না। এতটাও সহজ নয়। আমি তো একাই বকবক করছি, তুমি কিছু বলো। আমাকে কি ছাড়া যাবে এখন? সময় কিন্তু শেষ। আমি ঘোর কাটানোর চেষ্টায় কথাটা বললাম। ও আচ্ছা। আরাব উঠে দাঁড়ালো। আমিও দূরে গিয়ে দাঁড়ালাম। উফ, বাঁচলাম। কেমন একটা ভিন্ন জগতে ছিলাম এতক্ষণ, অনেকটা মোহের মতো। রিয়া আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তোকে সে কখন থেকে খুঁজছি। কেন,
ফয়সাল ভিডিও কল দিয়েছে, তোর সাথে কথা বলবে। আচ্ছা চল। আরবকে রেখে চলে আসলাম। তবু আমি ঘুরে আছি। কেমন একটা আকর্ষণ এখনো টানছে আরবের দিকে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না আরব কেন এমন করছে। অজানা অনেক কিছুই। পরের দিন খাবার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আমি ইগনোর করছিলাম, কিন্তু লক্ষ্য করার বিষয় আরবও ইগনোর করছে আমাকে। ভালোই হলো, আর জ্বালাবে না, এটাই ভাবছিলাম। কিন্তু কেমন লাগছিল আমার। আমি খুশি হলাম যে তার থেকে দূরে। যত সময় সবার মাঝে থাকি পুরো স্মৃতি আমার সাথে যা হয়েছে ভুলে থাকি, কিন্তু আবার একা হলে সব মনে পড়ে যায়। সবাই ব্যস্ত হলো কিছুটা কাজে, এদিকে আমি একা এক কোণে দাঁড়িয়ে আছি। ভাবছি গতরাতে কেন আমি তার কাছে গেলাম। আমি কি তার মায়া জড়াচ্ছি? আমার সামনে দিয়ে আরব গেল, কিন্তু তাকালো না। লক্ষ্য করতে লাগলাম আরবও। ভালোই হলো, আমিও তার থেকে দূরে থাকাই ভালো। কিছু সময় হোটেলে থেকে আমরা বের হলাম ঘুরতে। আমি সামনের দিকে হাঁটছি আর আরব আমার থেকে কিছুটা দূরে। এক পলক পেছনে তাকিয়ে দেখলাম আরব আমার দিকে তাকিয়ে আছে। আমি সামনে তাকালাম, হঠাৎ দেখলাম কোণে একটা পাখি আটকে আছে। ভাবলাম তাড়াতাড়ি ছাড়িয়েই আবার তাদের পিছু ধরব, কিন্তু পাখিটা ছাড়াতে গিয়েও পারছিলাম না। হঠাৎ কে যেন এসে সাহায্য করলো। পাখিটাকে উড়িয়ে দিয়ে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, আরব। এখানে যে দেখলাম তুমি গ্রুপ থেকে বের হয়ে এসেছো, তাই দেখতে এলাম। ও আচ্ছা, ধন্যবাদ সাহায্যের জন্য। এটুকু বলে চলে যেতে লাগলাম। পা পিছলে গেল, আরব ধরে ফেলল। আবারও ওর স্পর্শে আমার কেমন একটা অনুভূতি হলো। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালাম। আমি বললাম, আবারও ধন্যবাদ। আনহা বলুন, আমার থেকে কি দূরে থাকতে চাও? কেন জানেন না? সেদিন কেন অমন করলাম জানি না। তাই নাকি? তাহলে আগেরগুলো? তোমাকে তাদের কথা কে বলেছে? বলেছে যে কেই হোক। সত্য কথা, আমি এটা জানি। সত্যি, কিন্তু ওরা ওগুলো ডিজার্ভ করে। আচ্ছা, আর আমি জানি না। বাহ, দারুণ। না জেনে আপনি একটা মেয়ের এত বড় ক্ষতি করলেন। ভালোই তো। আই এম সরি। আপনার সরি দিয়ে আমি কি পবিত্র হব? না। তোমার কি লাগবে? বিয়ে করুন আমাকে। সরি, আমি কোনোদিন বিয়ে করব না। তাহলে এত কথার মানে হয় না। আপনি আপনার মতো থাকুন, দয়া করে দূরে থাকুন। আর এত কাছে আসতে হলে একেবারে আপন করুন। আরব কোনো জবাব দিল না। জানি থাকবেও না। আমি ওর মতো একজনের সাথে থাকতে পারবো না, নিজেও জানি। কিন্তু কেন এমন করে কথাগুলো বললাম আমি নিজেও জানি না। আমি তাড়াতাড়ি হেঁটে সামনে গেলাম, কিন্তু আমাদের দলের কাউকে পেলাম না। একটু জোরে হেঁটেও পেলাম না। না পেরে কল দিতে গিয়ে দেখি নেটওয়ার্ক নাই। পেছনে তাকিয়ে দেখি আরব নাই। তার মানে কি ও সত্যি চলে গেছে? এখন আমি একা কি করব? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। চারপাশে সব অচেনা চিন্তা বাড়তে লাগলো। আশেপাশে জিজ্ঞেস করে অগত্যা সামনে এগোতে লাগলাম। কেন যেন একা লাগছিল। সামনে রাস্তাগুলো ফাঁকা লাগতে লাগলো। কিছুটা ভয় পাচ্ছিলাম, তাই আমি একটা কিটক্যাট খেতে লাগলাম। আর সেই সাথে আমি ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলাম। আশেপাশে তাকিয়ে একটু বেশি ফাঁকা লাগতে লাগলো। সামনে দুইটা রাস্তা পেলাম, সাইন পেলাম না কোথাও, তাই আন্দাজ করে এক রাস্তায় হাঁটা ধরলাম। হঠাৎ সামনে সাপ দেখতে পেলাম। এমনি আমার এসব প্রাণী আজব লাগে, ভয়ও লাগে। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম। নড়ার শক্তি হারিয়ে গেল। সাপটা আমার দিকে আসতে লাগলো। আমি আর অপেক্ষা না করে আম্মু বলে দৌড় দিলাম উল্টো দিকে। দৌড়াতে দৌড়াতে এক মুহূর্তে একজনের সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি আরব। ভয়ের কারণে আরবকে জড়িয়ে ধরলাম। আরব বলল, শান্ত হও। আমার কান্না পেল। আরে পাগলি মেয়ে, এত কিভাবে কাঁদো? আমি কাউকে পাচ্ছি না। জানি ওরা সামনে এগিয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? তুমি যাওয়ার পরপরই ওদের কল দিলাম, তখন শুনলাম। স্যার বকা দিল এত কেয়ারলেস হওয়ার জন্য। কোনো মতে বুঝালাম, কিন্তু কিভাবে জানলেন আমি এখানে? পেছনে তো আপনাকে পেলাম না। আমি তো আর তোমার মতো গাধা না। শুনেই তোমাকে খুঁজতে লাগলাম। আশেপাশে তোমার ছবি দেখিয়ে তোমাকে খুঁজতে লাগলাম। তখন একজন বলল, আমার পিক কই পেলেন? জানার কথা না। বলুন। তুলেছি লুকিয়ে। মানে? আর যে কি করেছেন আল্লাহ জানে। মেবি। বাই দ্য রাস্তা, আমাকে জড়িয়ে ধরে কি ভালো লাগছে নাকি? আমি তাড়াতাড়ি আরবকে ছেড়ে দিলাম। ভয়ের কারণে ওকে জড়িয়ে ধরেছিলাম। পেছনে তো দুটো রাস্তা ছিল। কিভাবে বুঝলেন? তুমি যে অবু 10-20 করে বেশিরভাগ কাজ করো জানা ছিল। আর প্রথমটা 10 ধরলে তো বুঝলা কেমনে জানলাম? ভাই, আমার একটু টিপস দিবেন? আসো বৎস। ফুটেন, আমি কোনোদিন আপনার হেল্প নিব না। যে আমার শরীর নিয়ে খেলেছে তার কাছে আমি কিছুই শিখব না। এখন যাই হোক, একা যাবা নাকি আমার সাথে? একা যাব। কিন্তু কোন দিকে যাব? জাস্ট একটা হেল্প বলেন। আগের রাস্তায়। ওকে। সাহস নিয়ে আগাতে লাগলাম। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সাধারণত যা হয়, ভয় পেয়েছে একজন, কিন্তু আনহা না, আরব ভয় পেয়েছে। আমি পেছনে ঘুরে দেখি আরবের মুখের অবস্থা হাস্যকর। আমি বললাম, কিচ্ছে এরম করে দাঁড়ায় কেন? আরব বলল, আমি বিদ্যুৎ চমকানো ভয় পাই। কি তা? সত্যি? এত বড় হয়ে আপনি ভয় পান? আরব বলল, না মানে, হায় রে, যে ছেলে এত মেয়ের শরীর নিয়ে খেলতে ভয় পেল না, সে সামান্য এতেই ভয় পেল। আরব নিশ্চুপ। আসেন, আমি আছি, আপনার কিচ্ছু হবে না। আরব পাশাপাশি দাঁড়ালো। দুজনে হাঁটতে লাগলাম।
আবারও বিদ্যুৎ চমকালো। আরাবের দিকে তাকিয়ে দেখলাম আরাব এবারও ভয় পেয়েছে। কিন্তু আজব ব্যাপার, এত ভয় পেয়েও আরাব আমাকে স্পর্শ করেনি। হয়তো ওর জায়গায় আমি হলে পাশের জনের হাত ধরে ফেলতাম। হাতটা ধরেন, আমি পাশে আছি। আরাব বলল, আচ্ছা। আরাব আমার হাতটা ধরল। আমরা হাঁটছি। তা মিস্টার আরাব, আমার প্রশ্নের জবাব দেবেন না? নিশ্চুপ আরাব। জানতাম জবাব নেই। আবারও বিদ্যুৎ চমকালো। আরাব শক্ত করে আমার হাত ধরল। ও একটু বেশি ভয় পায় হয়তো। আচ্ছা, কি খেতে ভালোবাসেন? কথা ঘুরিয়ে তার মনের ভয় দূর করার জন্য বললাম। আরাব বলল, কিছু না। ও আচ্ছা, তা জানেন আমি অনেক কিছু খাই। কেমন খাও বুঝাই যায় না, মানে খাওয়ার জিনিস খাই না। একটু মোটা হও, বেশি পাতলা। আমি পারফেক্ট আছি, তাও ধরা যায়, কারণ যখন কোলে নিয়েছিলাম ওজন মনে হয়েছে। স্টপ। ওকে। আবারও দুজন নিশ্চুপ হাঁটছে। আমি বললাম, আচ্ছা মিস্টার আরাব, সত্যি করে বলেন তো, আমার কি কোনো দোষ ছিল? জানি না, আমি সত্যি জানি না কেন এমন করলাম। আমি এটাও জানি না আমি এখানেই বা কেন আসলাম। আচ্ছা। হঠাৎ বৃষ্টি নামলো। আমরা তাড়াতাড়ি দৌড় দিয়ে এক গাছের নিচে দাঁড়ালাম। হঠাৎ বৃষ্টি কিছুটা ঠান্ডা পানি। হাত বাড়িয়ে ধরতে লাগলাম। আরাব জিজ্ঞেস করলো, বৃষ্টি খুব ভালোবাসো তাই না? আচ্ছা। কোনো কথা পেলাম না সামনে বাড়ানোর। আমি বৃষ্টিতে ভিজতে এগোলাম। আরাব বলল, যেও না। কেন? ঠান্ডা লাগবে। না, আমি যাবই। এটুকু বলে আমি আগাতে লাগলাম। আরাব আমার হাত ধরে তার দিকে টান দিল। আমার এক হাত তার বুকে। শার্টটা কিছুটা ভিজে যাওয়ায় আমি তার বুকের ধুকপুকানি অনুভব করতে পারছিলাম। আরাব আমার থেকে লম্বা হওয়ায় ওর চুলের আর মুখের বৃষ্টির কয়েক ফোঁটা পানি আমার মুখের ওপর পড়ল। দুজনে কিছু সময় দুজনের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মাথায় এলো আরাবের কিছু কাজ। তাড়াতাড়ি নড়ে উঠলাম। আরাব বলল, ভিজো না? দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম আর বৃষ্টি দেখতে লাগলাম। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিটকে আসতে লাগলো আমাদের দিকে। অনুভূতিটা ভিন্ন। মনে হচ্ছে প্রকৃতি নতুনভাবে উজ্জীবিত হচ্ছে। আরাব বলল, আনহা একটু চেপে দাঁড়াও, বৃষ্টি বেড়ে যাচ্ছে। কেন? সুযোগ কাজে লাগাবেন? আরাব জবাব দিল না। আমি আরাবের দিকে তাকালাম। সে চুপ করে অন্যদিকে ঘুরল। আরও বেড়ে গেল বৃষ্টির বেগ। এগিয়ে এসো এদিকটায়, বৃষ্টি কম পড়বে। আমি সরে যাচ্ছি। না, আসো, আমি তো যাচ্ছি। আরাব সরতে লাগলো। আমি বললাম, দাঁড়ান। কেন? তোমার সমস্যা হবে না? থাক, যায়েন না, আমি আসছি আপনার ওদিকে। না, যা বলছি শুনলে প্রবলেম। আমি আরাবের দিকে এগিয়ে গেলাম। বেশি না, শুধু আমার হাত তার হাত স্পর্শ করছিল। আরাব আর চোখে আমার দিকে তাকাতে লাগলো। যদিও আমি অন্যদিকে তাকিয়ে আছি। বৃষ্টির চেয়েও বেশি আরাবের ভালো লাগছে আনহার দিকে তাকিয়ে থাকতে। প্রকৃতির মতো আনহাকেও সজীব লাগছিল। বৃষ্টির মাঝে আনহার চুলও অনেকটা ভিজে গিয়েছে। কিছু চুল সামনে চলে আসলো। আরাবের প্রচুর ইচ্ছা হচ্ছে চুলগুলো কানের পাশে আটকে দিতে। মনে হচ্ছে এক ঘোর আরাবকে আনহার দিকে টানছে। নিজের অজান্তে আরাব আনহার চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ স্পর্শে কিছুটা চমকে উঠলাম। আমি বললাম, কিছু বলতে যাব, কিন্তু আরাব ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল। আরাবের মাথায় এখন কিছুই কাজ করছে না, শুধু আনহা তার মাথায়। আরাব আমার দিকে তাকিয়ে আছে। আরাবের চোখের দিকে তাকিয়ে আমিও কিছুটা ঘোরে জড়াতে লেগেছিলাম। হঠাৎ জোরে একটা বিদ্যুৎ চমকালো। ঘোর কেটে গেল দুজনেরই। আরাব বলল, সরি। ইটস ওকে। মেঘের গুড়গুড় আওয়াজ বেড়ে গেল। ভয় করছে? কিছুটা। চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। ক্ষুধা লেগেছে? না। কেমনে কি? আমারই তো কত ক্ষুধা লেগেছে। আমি একটা চিপসের প্যাকেট বের করলাম, ছিঁড়ে খেতে লাগলাম। খাবেন? না। হুস, খান। বৃষ্টি কখন যে থামবে কে জানে। আচ্ছা। আমি আর আরাব শেয়ার করে খেলাম, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি আরাবকে পানি খেতে দিলাম, কিন্তু সে বোতলে মুখ লাগালো। ওই বান্দর পোলা, মানে শয়তান ইতর। কি? তুই আমার বোতলে মুখ লাগালি কেন? সরি, ভুলে গিয়েছিলাম। আমি আমার বোতল। প্রবলেম কই? আমার একটা মাত্র বোতল এনেছি, ধুয়ে নিও। ইউ ধর্ষণ করলেন আমার বোতলকে? কি? বোতল ধর্ষণ? ইউ রেপিস্ট? আমারে তো করলেনি, আমার বোতলটাও। আমার বোতল যে। আনহা, বাচ্চা মেয়ের লিমিট আছে। আপনার লিমিটের গোষ্ঠী কিলাই। আমার বোতলে মুখ লাগালেন কেন? চুপ, একদম চুপ। ভুলে যাবা না, ধর্ষণ হোক আর যাই হোক, আমার ঠোঁট তোমার ঠোঁটকে এমনিতেও স্পর্শ করেছে। আমি ভুলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য বিষয়টা। আমি চুপ করে গেলাম। কিছুটা সরে দাঁড়ালাম আরাবের থেকে। আরাব বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু কিছুই বলল না। কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। আনহা বা আরাব কেউই এতক্ষণ একে অপরের সাথে কথা বলল না। আনহা বলল, থেমে গেছে বৃষ্টি। চলুন। তোমার কাছে এক্সট্রা কাপড় নাই? মানে না, ভুলে গেছি। এখানে দাঁড়াও, আমি বাইরে গিয়ে একটা কাপড়ের দোকানে দেখছি কিছু আনতে পারি কিনা। না, মানে একা থাকবো আমি। কেন, ভয় পাও? না না, একদম না। আনহা কিছু ভয় পায় না।
যদিও ভয় পাচ্ছি। আরাব বলল, তা তোমার চেহারা দেখে বোঝা যায়। যাই হোক, বাইরে কিছু লোক দেখলাম, আর তোমার জামা অনেক ভিজে গেছে, যা অনেকের নজর কেড়ে নেবে, তাই বলছি। আমি আর কোনো কথা বললাম না। আরাব আগাতে লাগলো। আমি বললাম, মিস্টার আরাব। পেছনে ফিরে বলল, কি? তাড়াতাড়ি আসবেন। তাড়াতাড়ি হাঁটা শুরু করলো আরাব। কিছু সময় পর আরাব ফিরে এলো। সে ওই জায়গায় আর আনহাকে খুঁজে পেল না। আরাবের চিন্তা বেড়ে গেল। আরাব আনহাকে খুঁজতে লাগলো। ওর চিন্তা বেড়ে গেল। আনহা, আনহা বলে ডাকতে লাগলো। কিছু দূর এগিয়ে যেতেই আরাব আনহাকে খুঁজে পেল। ও একা ছিল না, ওর কোলে ছিল একটা খরগোশের বাচ্চা। আরাব বুঝে গেল আনহা কি কারণে ওখান থেকে এদিকে আসলো। আরাবের প্রচুর রাগ হলো। ও গিয়েই, আরাব, প্রবলেম কি তোমার? হ্যাঁ, মাথায় কি সমস্যা আছে? পাগল তুমি? না মানে। চুপ। আমি বললাম, আরে। আরাব বলল, কেন আসছো এখানে? বেশি ঢং, অল টাইম বাচ্চা মেয়ে, আজব হয়েছে। না, হুস, গালি দিচ্ছেন, ভালো করে দেন। পাগল না পাগলি হবে। দূর। ওকে। কিছু সময় আরাব চুপ করে দাঁড়িয়ে থাকলো আমার দিকে, কিন্তু আমি খরগোশের বাচ্চার সাথে খেলতে লাগলাম। আরাব ভালো করে বুঝলো যে আমাকে বকেও কোনো লাভ নেই, তাই জামাটা এগিয়ে দিল। নাও, এটা পরে নাও। এটি কি? গাউন একটা সুতির। ওড়না আনছেন? না, স্কার্ফ পেয়েছি। নাও। বাহ, আপনার তো চয়েস আছে। কই শিখলেন? গাউনটা দেখে বললাম। এত গফ ছিল, শিখা কোনো ব্যাপার? ভুলেই গিয়েছিলাম, সরি। কি? পাল্টামো কোনে? এখানে কোনো গাছের আড়ালে? থাক, কাপড় শুকিয়ে গেছে প্রায়। যা বলছি তাই করো। না, যদি না করো আমি জোর করে পরিয়ে দেব। জি। আর এটা কোনো ব্যাপার না আমার কাছে। আর কিছু বললাম না, কারণ সত্যি ভরসা নাই ভাবলাম। তাই জামাটা হাতে নিয়ে গাছের আড়ালে গিয়ে চেঞ্জ করে নিলাম। বের হয়ে আরাব আমার দিকে তাকিয়ে আছে, কারণ আনহাকে মেরুন রংটা মানিয়েছে। হয়েছে, সবসময় একই রকম। যাই ভাবো, কিন্তু ভালো চাই তোমার। যদি তা হতো আমাকে এমন পরিস্থিতিতে আনতেন না, আর আজ আমার ইজ্জত রক্ষিত থাকতো। আরাব জবাব দিল না, তাই আমি বললাম, চলুন যাওয়া যাক। কিছু দূর গিয়ে ওদের সবাইকে পেলাম। বৃষ্টির জন্য তারাও আগাতে পারেনি, আর সবার ক্ষুধা লেগেছিল বলে খাচ্ছিল, তাই ধরতে পেরেছিলাম। আমরাও কিছুটা খেয়ে নিলাম। অনেক বকা শুনতে হলো দুজনকেই। অজ্জি বলল, কিরে, কই ছিলি? এত হ্যান্ডসাম ছেলের লগে সময় কাটে এলি? কেমন কাটলো? আমি বললাম, বাবু জুতা খাবা? অজ্জি বলল, ওহো, আমি বললেই দোষ, বাকিরাও বলছে। আশা বলল, বারে, আমরা কখন বললাম? বাবু, তোমাদের প্রত্যেকটারই চিনি, আর সাধু সাজতে হবে না। আশা বলল, ও লে, এবার বল কেমন কাটালি? দাঁড়া, সবাই বলতেছি। ওকে, ওই সবাই দাঁড়া। সবাই দাঁড়ানোর পর আমি বললাম, আমি এরম সময় কাটিয়েছি। পাশে একটা লাঠি ছিল, নিয়ে সবগুলোর পেছনে দৌড়। সবগুলো চিল্লাচিল্লিতে স্যার এসে বকা দিল আবার আমাকে, কারণ প্রথমেই আমি হারিয়ে গিয়েছি। প্রচুর বকা দেওয়ার পর স্যার চলে গেল। স্যার যাওয়ার পর আমি, শয়তানগুলো, তোদের জন্য আমি বকা খেলাম। অজ্জি বলল, ও মনু, তুমি ঘুরে আসবা আর আমাদের দোষ? আই হেট ইউ। গেলাম আমি। ওখান থেকে চলে আসলাম সবাই, কারণ বৃষ্টির জন্য বেশি আগানো গেল না। আমরা হোটেলে ফিরে এলাম। সবাই যে যার মতো মজা করতে লাগলাম। কেউ ছবি তুলতে লাগলো, কেউ ঘুমাতে চলে গেল। বাইরে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। আমার ভালো লাগছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে লাগলাম। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া মনকে শান্ত করে। হঠাৎ আরাবের ফোন আসলো, কিন্তু আমি ধরলাম না। কয়েকবার এলো, তাও কেটে দিয়ে ফোন বন্ধ করে দিলাম। আবারও আমি বৃষ্টির ফোঁটাদের মাঝে নিজেকে বিলিয়ে দিলাম। কিছু সময় পর ব্যালকনির বাইরে আরাবকে দেখলাম। আমি অন্যদিকে তাকালাম। আরাব ওদিকটায় গিয়েও ইশারায় আমাকে বাইরে আসতে বলল। আমি ভিতরে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে গেল। হয়তো আবহাওয়া একটু বেশি খারাপ, তাই বৃষ্টি কমছে না। প্রায় 40 মিনিট পর আমি আবার বেলকনিতে দাঁড়ালাম। দেখলাম আরাব এখনো সেখানে দাঁড়িয়ে আছে, এখনো আমাকে ইশারায় ডাকছে। আমিও তাকে ফিরে যেতে বললাম ইশারায়, আর আরও বললাম আমি যাব না। আরাব ইশারায় বুঝিয়ে দিল সে যাবে না। আরও কিছু সময় পর আমি নিজেই নিচে নেমে গেলাম। ছাতা হাতে তার কাছে যেতেই আমি বললাম, এভাবে ভেজার মানে কি? ভালো করে আসলে কি হয়? আমি কেন আসবো? আমি বলেছি তাই। আপনি আমার কে? কেউ না। তো কিছুই না। হয়েছে, আমি উপরে গেলাম। না। কেন? আমি গান শুনবো। আমি গান পারি না। তা আমি ভালো করে জানি তুমি গান পারো কিনা। পারি না। ভালো করে গান গাইবা নাকি আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো? ব্ল্যাকমেল করছেন? যা ভাবো। ফাইন, থাকুন। এটুকু বলে 10 থেকে 16 পা আগালাম। তারপর পেছনে ঘুরে দেখি আরাব দাঁড়িয়ে আছে। আমি জানি সে অনেক রাগী। আমি তাকাতে সে আমার দিকে তাকিয়ে হাসি দিল। রাগও চড়তে লাগলো আমার, তবুও ফিরে গেলাম। ওকে, গান শোনাবো, ভিতরে চলুন। কই? হোটেলের রুমে। কার রুমে? আমারটা নাকি? না, আমারটায়। তার রুমটার কাছে স্যারের রুম। তাই আরাব বলল, ওকে বেবি চলো।
আমি আরাবকে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। তখনই পরিচিত এক ফ্রেন্ডকে ওদিক দিয়ে যেতে দেখি আরাবকে নিয়ে এক ফাঁকে লুকালাম। মানুষ দেখলে খারাপ ভাবে, তাই লুকালাম। যদিও আরাব আর আমি বেশি কাছাকাছি ছিলাম না, কিন্তু ওর পারফিউমের স্মেল আমার নাকে আসছিল। আরাবের পারফিউমের স্মেল অনেক ভিন্ন, মিষ্টি ধরনের, কিছুটা কড়া, কিন্তু সব মিলিয়ে সেই লাগে মাতাল করা স্মেল। আমি আরাবের দিকে তাকিয়ে আছি। ভিজে গেলেও স্মেলটা এখনো আছে। আর সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয়, তার বুকে লোম আছে। আমি তাই ভালো করে দেখলাম। কেন দেখছিলাম আমি নিজেও জানি না। আরাবের চোখ আমার দিকে পড়তেই আমি সরিয়ে নিলাম, কারণ কিছুটা লজ্জার পরিস্থিতি আছে। আমি বললাম, চলে গেছে, চলুন। আরাব বলল, কি দেখছিলেন? কিছু না, যাবেন কিনা? ওকে। আরাব আমার রুমে আসতেই ওকে গামছা দিলাম আমার। ও মাথা মুছছিল, এমন সময় মাথায় এলো, কাপড় পাল্টাবেন কেমনে? মাথায় তো আসেনি। লাগবে না, গান শোনাবো না। ওকে, 5 মিনিট ওয়েট। আরাব বের হয়ে গেল। আমার প্রশ্ন হলো, সে কেন এমন করছে? সে কি জানে না আমি কেন তাকে ইগনোর করার চেষ্টা করি? সবটা কেড়ে নিয়ে কি এখন মনের দিক দিয়েও কষ্ট দিতে চায় সে? এসব প্রশ্নই আমার মাথায় ঘুরছে। আরাব চলে এলো। এত জলদি? বললাম না গান শুনবো। আর আমার জেদ প্রচুর, যা চাই তাই করি। যেমন তোমাকে চেয়েছিলাম, পেয়েছি। শারীরিকভাবেই শুধুই। যাই হোক, স্বার্থপর আপনি। নিজের চাওয়া পূরণে সব করতে পারেন। ঠিক ধরেছ, স্বার্থপর আমি। এখন একটা গান শোনাও। বসুন। আমার পাশে বসতে লাগলেই বলি, ওদিকে বসুন। ওকে। কিছুটা কষ্ট লাগলো। কষ্ট পেলেও কিছু করার নেই। আপনি যা করেছেন তারপর পাশে। ওকে, দূরেই আছি। শুরু করো। আমি গান ধরলাম। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আরব বলল, তুমি ভালো গান করো। ধন্যবাদ। এবার আসুন। বের করে দাও। ধরে নেন তাই। আরব উঠে যেতে লাগলো। যাওয়ার আগে আরব বলল, আমি জানি না কেন এমন করি, কিন্তু কেন যেন ইচ্ছে হয় করে ফেলি। জানি কষ্ট দিই তোমাকে প্রচুর, কিন্তু আজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ধন্যবাদ ইচ্ছা পূরণের জন্য। আসলে তোমার গানটা রেকর্ড করে নিলাম, এরপর থেকে শুনবো। ক্ষমা করো আমাকে। জানি পারবে না। আরব চলে গেল। আমি দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ জানে এই ছেলে কি চায় আমার কাছে। তারপর আরো সময় কেঁদে কাটালাম। কিছু সময় পর বের হলাম। সেদিন খাবার টেবিলে অজ্জি বলল, আনহা, বল, তোর আর ওই নাসিরের সাথে কিছু আছে? কে নাসির? ভুলে গিয়েছিলাম আরব নাসির সেজে আছে। অজ্জি বলল, দেখেছিলাম বৃষ্টির মাঝে তোকে। আমি বললাম, না, ভাইয়াটা ভিজছিল, আমি বাইরে ছিলাম, তাই কাছে গিয়েছিলাম। সত্যি? ওকে রে। আর কথা বাড়ালাম না, নইলে সন্দেহ করবে। আমি মিথ্যা বলেছি আমি জানি। তারপর আর কয়েকটা দিন কেউ কারোর সাথে কথা বললাম না। দুজনেই দুজনের মতো থাকতে লাগলাম, এমনটা যেন কেউ কাউকে চিনি না। ট্রিপ থেকে ফেরার পথেও দুজন আলাদা বসলাম, কেউ কারো দিকে তাকালাম না। সেদিনের পর আরবের সাথে আর দেখা হলো না আমার, কোনোভাবেই না। আমি বুঝে নিলাম যে সে তার কথা রেখেছে। আমি আরবের প্রতি কিছুটা দুর্বল, আমিও জানি, কিন্তু আমি ওকে ঘৃণা করি অনেক, এটাও আমি জানি। তাই আর কিছু না ভেবে আমি ভেবে নিয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়েই সারা জীবন কাটিয়ে নিব। কিন্তু সমস্যা ঘটল আরেক জায়গায়। বাড়ির অনেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। কোনো মতে বিয়ে আটকানো যাচ্ছিল না। একদিন হঠাৎ নিজের মাথায় এলো, আমি কেন লুকিয়ে বেঁচে আছি? আরব কি তার ভুলের শাস্তি পাবে না? এসবই আমার মাথায় ঘুরছিল। এমন সময় মিমির কল আসলো। আমি বললাম, বল, কই আছিস? বাড়িতে। কেন? একটু ক্যাফেতে আয় এক্ষুনি। পারবো না এখন। আয় আয় প্লিজ, একটা জরুরি জিনিস দেখাবো, আয়। ওকে, আসছি। তাড়াতাড়ি কোনো মতে স্কার্ফ বেঁধে ক্যাফেতে গেলাম। ঢুকতেই সামনের দিকে আরবকে দেখলাম, একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে লক্ষ্য করলো আরব। একবার তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। আমি আশেপাশে কোথাও মিমিকে পেলাম না। রাগ উঠতে লাগলো, তাই ফিরে যেতে লাগলাম, কারণ আমার জানা আছে আরব কোনোদিন ভালো হবে না। হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে ডাক দিল। দেখলাম সে আর কেউ নয়, রিয়াদ। সম্পর্কে মিমির কেমন জানি কাজিন হয়। সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তো তাকে আগেই না বলে দিয়েছিলাম। তাহলে আমাকে এখানে ডেকে এনেছে কেন? আমি এগিয়ে গেলাম, লক্ষ্য করলাম আরব এবার আমার দিকে একবার ঘুরল। আমি তাকাতে চোখ সামনে নিল। আমি বললাম, জি বলুন, কি দরকারে? রিয়াদ বলল, না মানে চিন্তা করো না, ভালোবাসার দাবি নিয়ে বা অন্য কোনো কারণে তোমাকে ডাকা না। ব্যাপার না, বলুন কি দরকার?
আসলে একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্যাচ করবে, তো কিছু স্থানীয় লোক লাগবে স্টুডেন্টদের হেল্পের জন্য। প্লিজ হেল্প করো। আমি জানি তুমি এসব পারো ভালো, তাই ডাকা। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না, প্লিজ। আচ্ছা, আমি রাজি, থ্যাংক ইউ। এরপর আমি আর রিয়াদ ভাইয়া কিছুক্ষণ কথা বললাম, কিন্তু বুঝলাম না এতক্ষণ আরব আর তার গার্লফ্রেন্ডের এত কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, তা থেমে গেছে। আরব বারবার ঘুরছে। এক মুহূর্তে আরব উঠে আমার দিকে এগিয়ে এলো, আর তার গার্লফ্রেন্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি তাকেও তাকালাম না। আরব বলল, আনহা। জি বলুন। কথা না বললে রিয়াদ ভাইয়া খারাপ ভাববে, তাই জবাব দিলাম। একটু কথা ছিল তোমার সাথে। কি কথা? ওই যে প্রজেক্টের ব্যাপারে। কোন প্রজেক্ট? ধর্ষণের উপর যেটা। ধর্ষণ শুনে বুঝে গেলাম ও কি বোঝাতে চাচ্ছে। আমি রিয়াজকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আপনার সাথে প্রোগ্রাম নিয়ে পরে কথা হবে, আজ তাহলে আসি। রিয়াদ বলল, আচ্ছা। আমি উঠে আরবের সাথে হাঁটতে লাগলাম। বলুন কি দরকার? গাড়িতে ওঠো। না। কেন? আমার গাড়িতে বমি পায়। আগে তো পাইতো না, এখন পায়। প্রেগনেন্ট নাকি? কোনো সমস্যা? আন্দাজে বললাম। আরব বলল, মজা ভালোই শিখেছ। আচ্ছা চলো হাঁটি। যা বলার জলদি বলুন। ছেলেটা কে? হয় কেউ? মিশবে না ওর সাথে, ভালো মনে হয় না। আমার ব্যাপার, আপনার গফকে নিয়ে কি আমি কিছু বলেছি? বেশি কথা না, যা বলছি তাই শোনেন। আমি আপনার কথা মানতে বাধ্য নই। বাধ্য? অধিকার নাই আপনার। ওকে, অধিকারের প্রশ্ন আসছে কেন? সো আমি আপনার কথা শুনবো কেন? কে আপনি? আমার কে হন আপনি? জাস্ট আ ব্লাডি বডি লাভার। আরব বলল, ইয়াহ, আই এম দ্যাট। গেট অ্যাওয়ে, ওকে? ইউ আর নট রিলেটেড উইথ মি অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস অ্যাগেইন। আরব বলল, বেশি বলবে না, আমার কিন্তু রাগ বেড়ে যাচ্ছে আনহা। তো আমি কি করব? বাই, আমার লেট হচ্ছে। এ বলে কয়েক পা এগোতে মাথা ঘুরে পড়ে গেলাম। আরব তাড়াতাড়ি আমাকে নিয়ে হসপিটালে গেল। রিপোর্টে জানা গেল আমি প্রেগন্যান্ট। আরব ভালো করে বুঝলো বাচ্চাটা ওর। রিপোর্ট শুনে আমার মাথা হ্যাং হয়ে গেল। আর যাই হোক, আমি আমার সন্তানকে মারতে পারবো না, এটা আমি ভালো করে জানি। তাই ভাবতে লাগলাম কি করব সামনে। হসপিটালের বেডে বসে আমি এসব ভাবছিলাম। আরব বলল, আনহা, আমাকে কিছু বলতে হবে না। আনহা, বিয়ে করবা? আরবের এই কথা শুনে আমি অবাক। কি হলো বলো? হঠাৎ বিয়ে? আর যাই হোক, আমি আমার সন্তানকে তো অস্বীকার করতে পারবো না, আর আমি চাই না আমার সন্তান মা অথবা বাবা কাউকে ছাড়া থাকুক। আচ্ছা, ভাবা যাবে। সেদিন কিছুটা শক্তি ফিরে পেয়েই আমি চলে আসলাম, কারণ আমাকে ভাবতে হবে কি করব সামনে। রাতে ঠিক করলাম আরবকে আমি বুঝিয়ে ছাড়ব সঠিক কি আর ভুল কি। সোজা রাস্তা বুঝবে না, তাই উল্টা রাস্তা। পরের দিন সকালে কলেজ যাচ্ছিলাম, এমন সময় আরব কার নিয়ে আমার সামনে এলো। আসতেই, সমস্যা কি আপনার? না মানে এই অবস্থায় হেঁটে যাওয়া কি দরকার? চলেন, আজ আর কলেজ করব না, আপনার সাথে ঘুরবো। সিরিয়াসলি? জি। বিয়ে কবে করছেন? তুমি বলো, এখনই আমি রাজি। না আগে প্রস্তাব দেন। গাড়িতে ওর পাশে বসতেই আরবের হাত ধরলাম। আরব অবাক, কারণ আমি এরকম করি না। হাতটা পেটে রাখলাম। এখানে আপনার বেবি আছে। বেশ কিছু সময় হাত দিয়ে রাখলো। এভাবে আরো কিছু কাজ করতে লাগলাম কিছুদিন। যেমন প্রতি রাতে কথা বলা, বাচ্চাকে নিয়ে বেশি কথা বলতাম। আরব আগে আমার প্রতি দুর্বল ছিল, ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন আরো বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো। আমার চাওয়ার মতোই সবকিছু হচ্ছিল। আরবকে আমি বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলাম। প্রায় 10 দিন পর আরব এখন আমাকে ছাড়া থাকতে পারে না। প্রায় টাইমে একা পেলে আমার পেটে মাথা রাখে বা হাত রেখে বাচ্চাটাকে ফিল করে। একদিন আরব বলল, আনহা, কাল কখন দেখা করবা? কেন? শোনো, ভাবছি কাল প্রস্তাব পাঠাবো। কিসের? কিসের মানে আমাদের বিয়ের। আমি কেন আপনাকে বিয়ে করব? আর কাল আমি বিজি থাকবো। কেন? আর কি বলো এইসব? কাল অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি বাচ্চাটা নষ্ট করব। আনহা, পাগল হয়েছ? না তো, একটা ধর্ষকের পাপের ফলকে আমি পেটে রাখবো কেন? কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল। আনহা, এভাবে বলো না, বাচ্চাটার কি দোষ? আমার কি দোষ ছিল? আমি তো বিয়ে করছি, আর আমি ভুল করেছি, আগেই তো সরি বলেছি। সরি বলে সব মিটে? না, কিন্তু আচ্ছা আমারটা মানলাম, ওই মেয়েগুলো কি করেছে? আগেরগুলো? ওরা একটাও ভালো না, ওদের শাস্তি দিয়েছি। অধিকার কে দিল আপনাকে? আরব নিশ্চুপ। জানি, জবাব নেই। ওদের শাস্তি আপনি দিয়েছেন, আর আপনাকে শাস্তি আমি দেব। কাল আমি বাচ্চাটা নষ্ট করব, আর সামনে আমার বিয়ে, আপনার দাওয়াত ছিল। কথাটা বলে চলে এলাম। তারপর রাতে আরবের মাথা গরম হয়েছিল। ও পাগল প্রায় হতে লাগলো, কিন্তু ও নিজের ভুল বুঝে গেল। এক রাতেই সে ঠিক করলো বাচ্চাটাকে সে নষ্ট হতে দিবে না। সবগুলো মেয়েকে ফোন করে মাফ চাইল। কেউ কেউ মাফ করলেও কেউ কেউ গালি দিল। আরব কিছু বলল না, নামাজে দাঁড়ালো, ক্ষমা চাইল আল্লাহর দরবারে। পরের দিন সকালে আনহাদের বাড়ির বাইরে গেল, কিন্তু তালা পেল। প্রায় 3 দিন পর আমি বাড়ি ফিরলাম। পুরো পরিবার গ্রামে গিয়েছিলাম। বাড়ির সামনে যেতে দেখলাম রাস্তার এক কোণে আরব দাঁড়িয়ে, চোখে পানি, লাল হয়ে আছে। ভালো করে বুঝলাম চিন্তায় ছিল সে। আরব এগোতে গিয়ে এগোলো না, মা বাবাকে দেখে। আম্মু আব্বু ঢুকতেই, কি হয়েছে, এই অবস্থা যে? আরব বলল, আনহা, আমাকে ক্ষমা করে দাও, পায়ে পড়ে।
আরো অনেক কথা বলে মাফ চাইল। উঠুন, মাফ করো, বাদ দেন, প্লিজ ক্ষমা করো, মাফ করেছি সত্যি। ওই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে ভালোই করলেন। তুমি ওদের খোঁজ কিভাবে পেলে? এই তো এমনি চিনে রেখেছিলাম। আচ্ছা বাদ দেন, বাড়ি ফিরুন। না আমি যাব না। ওহো, তাহলে তো বিয়েটা বিবি হবে না। মানে কার বিয়ে? আপনার আর আমার? না মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ঝাঁটাপিটা করবে, আপনাকেও আমাকেও। আরাব বলল, আনহা চোখ দেখেই বুঝলাম প্রশ্ন করছে। সত্যি কি তাই? সত্যিই তাই। জলদি আসেন, আরো দেরি করলে পেটের পুচকু বড় হতে লাগবে, তখন মানুষও জেনে যাবে। আরাব বলল, বাচ্চাটা নষ্ট করনি? বারে, আমার বাচ্চাকে নষ্ট করবো কেন? আমার বাবু এটা। আই লাভ ইউ। ওই ওই নোংরা মানুষ, গোসল করে আয়। হনুমান কোরআনকার। এই হনুমানটাকেই পাবা। পরিষ্কার করে নিব। সেদিন আরাব তার বাবাকে নিয়ে আসে। পরিবারের সবাই রাজি হয় অনেক চেষ্টার ফলে। বিয়ের পরে সব জানাই দিয়েছিলাম কেন এমন হলো। এই সেই ধীরে ধীরে আরাব ভালো মানুষে পরিণত হলো। হয়তো শাস্তি কম হলো, কিন্তু ওকে ভালো মানুষ করে তুললাম। আরাব আর আনহার মেয়ে হলো। নাম রাখা হলো আরভি।